তো প্রথমে আমাদেরকে পড়তে হবে, চলো তড়িৎ যেহেতু পড়তে হবে, টপিকের নাম হলো তড়িৎ প্রবাহ নিয়ে পড়তে হবে প্রথমে আমাদেরকে। তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তো তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি, তাই না? তো এটাকে, এই যে তড়িৎ প্রবাহ, এটা হার, তড়িৎ প্রবাহের হারে আমরা বলতো বা চার্জের হারে আমরা বলি যে কারেন্ট বা তড়িৎ প্রবাহ একটা বলি আর কি। তাহলে আই, আই ইকুয়াল টু সূত্র জানি, সূত্র দিয়ে আমরা কথাবার্তা বলা শুরু করবো। তড়িৎ প্রবাহ চার্জের হার, তড়িৎ প্রবাহ চার্জের হার বলি এটাকে আমরা, চার্জের হার। দেখো, চার্জ প্রবাহের হার বা কি বলতে, চার্জের আধান, আদানের হার, আদান প্রবাহের হারে আমরা বলি কি, দেখো বলি হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তাহলে চার্জের হার বা চার্জ প্রবাহের হারে আমরা বলি কি, তড়িৎ প্রবাহ। এই যে হার মানে তো সময় দিয়ে ভাগ, দেখছো? তাহলে কিউ হচ্ছে চার্জ। তাহলে এখানে কথা হইলো কয়েকটা কথা। একক, একক জানতে হবে আমাদেরকে, ঠিক আছে। এই একক জানার আগে আমরা তো অবশ্যই জানি যে কিউ মানে চার্জ, চার্জ মানে আধান, ঠিক না? বাংলা হইলে আদান, যার একক হলো কুলম্ব, তাই না? তো এককটা কি হয়, উপরে কুলম্ব নিচে সময়, তাহলে কুলম্ব পার সেকেন্ড, এটা হচ্ছে একটা একক। আর এই কুলম্ব পার সেকেন্ডেই বলা হয় কি, এম্পিয়ার। কি বলা হয়? এম্পিয়ার। তাহলে আমরা যদি বলে তড়িৎ প্রবাহের একক কি, তুমি দুইভাবে বলতে পারো, কুলম্ব পার সেকেন্ড, এই যে উপরে কুলম্ব নিচে সেকেন্ড, তাহলে কুলম্ব পার সেকেন্ড, অথবা এটাকেই বলা হয় কি, এম্পিয়ার, ঠিক আছে। তো এই যে পাইলাম চার্জ, চার্জের এককটা আমাদের জানা দরকার। এই যে চার্জ, এই যে চার্জ বা কিউ, বা এটা বাংলা হচ্ছে কি আধান। এই আধানের একক আমরা জানি, আধানের একক আমরা জানি। তবে একটা কথা একসাথে মিলিয়ে করে ফেলতে হবে, কেমিস্ট্রিতেও আছে। যদি বলে ক্ষুদ্রতম একক আর বৃহত্তম একক, তাহলে একটু ঝামেলা আছে। তাহলে যদি বলে কি, আধানের ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক, ঠিক আছে, আর একটা হলো কি বৃহত্তম একক, একবারে মিলিয়ে করে ফেলবা, ঠিক আছে। তাহলে বৃহত্তম, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম একক হচ্ছে কুলম্ব, ঠিক আছে, কুলম্ব। আর বৃহত্তম একক বললে আমরা বলি ফ্যারাডে, বলি ফ্যারাডে, সংক্ষেপে আমরা এফ দ্বারা প্রকাশ করি। এবং আমরা অনেকেই জানি, ম্যাক্সিমামই জানি যে 1 ফ্যারাডে সমান, 1 ফ্যারাডে সমান 96,473 কুলম্ব, অথবা আমরা বড় এটা হচ্ছে এক্স্যাক্টলি মানটা আর কি, হ্যাঁ। আর এটা এভাবে বলি 96,500 কুলম্ব, ঠিক আছে। তাহলে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব, যেটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জের সমান, ঠিক আছে। তো আমরা ক্ষুদ্রতম একক বৃহত্তম একক বলে যাতে আমরা বুঝি আর কি, এটা যাতে প্যাচ না লাগে, এটা খেয়াল রাখবো। পাশাপাশি আমরা এককটা খেয়াল রাখবো যে কুলম্ব পার সেকেন্ড হইতে পারে বা এম্পিয়ার হইতে পারে। আচ্ছা, এই যে তড়িৎ প্রবাহ, এই যে তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহের বাধা, বাধা মনে হচ্ছে ইলেকট্রনের সংঘর্ষ, ঠিক আছে। তড়িৎ প্রবাহ আসলে কিছু না, ইলেকট্রন চলাচল করে মূলত, ইলেকট্রনের প্রবাহকে আমরা তড়িৎ প্রবাহ বলি, ঠিক আছে। তো ইলেকট্রন চলাচল করতে গিয়ে একটার সাথে একটা বাধা পায়, সংঘর্ষ হয়, ধাক্কাধাক্কি হয়, এটাই আমরা বলি রোধ। তাহলে এটা কি আমরা, যেহেতু ইলেকট্রনের প্রবাহ নামে তড়িৎ প্রবাহ, তাহলে ইলেকট্রন যদি বাধা পায়, এটার নামে তড়িৎ প্রবাহের বাধা, ঠিক না? ইলেকট্রন কেমনে বাধা পায়? সংঘর্ষের মাধ্যমে, তাই না? তো এই তড়িৎ প্রবাহের বাধা বা ইলেকট্রন প্রবাহের যে বাধা, এটাকে বলে রোধ। কি বলে? রোধ বা রেজিস্ট্যান্স, ঠিক আছে না? রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের উপরে, রোধের উপরে তাপমাত্রার প্রভাব আছে। এবং আরেকটা কথা তুমি একটু খেয়াল করো, এই যে রোধ বললাম, এই যে রোধ বললাম, এই যে ইলেকট্রনগুলো সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ হওয়ার মাধ্যমে একটার সাথে একটা ধাক্কা লাগিয়ে খাওয়ার মাধ্যমে তাপ উৎপন্ন করে। তাহলে বুঝলাম যে এই যে তড়িৎ প্রবাহ, এটার উপরে যে বাধা, এটার নামে রোধ। আর রোধের কারণেই এটা তাপ উৎপন্ন করে, তাপ উৎপন্ন করে, তাপ বা হিট উৎপন্ন করে, তাই না? হিট উৎপন্ন করে। তাহলে আমরা এই এই সিরিয়ালটা খেয়াল রাখবো যে আমাদের তড়িৎ প্রবাহ হচ্ছে, এখানে ইলেকট্রন সংঘর্ষ হচ্ছে, ফলে রোধ উৎপন্ন হচ্ছে, রোধ নিয়ে আমাদের পড়াশোনা করা লাগবে। আর তখনই তাপ উৎপন্ন হচ্ছে, জন্য তাপ নিয়ে পড়াশোনা করা লাগবে, ঠিক আছে। এবার আসো, এই যে কি বলবো এবার, তাহলে এই রোদের উপরে তাপমাত্রার প্রভাব পড়বো আমরা। এই রোদের উপরে কি তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা বাড়াইলে কমাইলে এই রোদ বাড়ে নাকি কমে না কি হয়, এটা আমরা পরে রাখবো, ঠিক আছে। তাহলে এটার উপর কার প্রভাব? তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা। তো রোদ ব্যাপারটা আমার পরিবাহেরও হইতে পারে, অর্ধপরিবাহের হইতে পারে, অনেক জায়গায় হইতে পারে। তাহলে কোন জায়গায় তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, এটার উপরে রোদ বাড়বে না কমবে, এটা একটা ঝামেলা আছে, বুঝছো? তো আমি বুঝাই বলবো, সমস্যা নাই, আমরা ক্যাটাগরাইজ করে পড়বো, কেস 1 2 3 দিয়ে বলবো, ঠিক আছে। নাম্বার 1 কেস যদি পরিবাহী যদি হয়, তখন একটা কেস, ঠিক আছে। পরিবাহী হইলে একটা কেস, দেখো পরিবাহী, ঠিক আছে। যদি হয় অর্ধপরিবাহী, তাহলে আরেকটা কেস, অর্ধপরিবাহী হইলে আরেকটা কেস। আরেকটা আছে অতি পরিবাহী, যেটা কুপরিবাহী বা অপরিবাহী, এটা তো পরিবহনই করবে না, ইলেকট্রনে তো যাবে না, এটা তো বাদ হিসাব থেকে। আমরা চিন্তা করতেছি যারা একটু হইলেও পরিবহন করে, হ্যাঁ, তখন তাদের মধ্যে দিয়ে কিরকম কি ঘটনা হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে অতি পরিবাহী, সুপার কন্ডাক্টর বলি আর কি আমরা ইংরেজিতে। তাহলে এটা কন্ডাক্টর, এটা হচ্ছে সেমি কন্ডাক্টর, এটা হচ্ছে সুপার কন্ডাক্টর ইংরেজিতে বললে। দুই একজন আমাদের ইংলিশ ভার্সনের আছে, তোমরা হয়তো জানো না।
দুই একজন না, তিন চারজনের মনে আছে ইংলিশ ভার্সনে, তাদের জন্য মাঝে মাঝে আমরা ইংলিশ একটু বলি ক্লাসের মধ্যে, তারা বুঝলে সমস্যা নেই। না বুঝলে তাদেরকে আমরা আলাদা করে বলে দিই যে দেখো তোমরা প্রবলেম দেখালে পরে বলে দিই যে দেখো এটা ইংলিশটা এরকম হবে। তো দেখো তাহলে তাপমাত্রার প্রভাব তিনটা জায়গার উপরে খেয়াল করবো। তো দেখো যারা পরিবাহী তাদের মধ্যে তো মুক্ত ইলেকট্রন আছে, তাহলে যদি তাপমাত্রা যদি বাড়াও, আমি চিন্তা করি দেখো তাপমাত্রা বাড়াইলে কি হয়, ঠিক আছে, তাপমাত্রা বাড়াইলে কি হয়, ধরো তুমি তাপমাত্রা বাড়াইলা, তাপমাত্রা যদি বাড়াও তাহলে পরিবাহের মধ্যে ইলেকট্রন গুলো আরো বেশি ধাক্কাধাক্কি লাগবে না, আরো বেশি সংঘর্ষ হবে, আরো বেশি সংঘর্ষ হলে আরো বেশি বাধা পাবে, এটার নাম তো রোধ, তাই না? তাহলে তাপমাত্রা বাড়াইলে কিন্তু সংঘর্ষ বাড়তেছে মানে রোধ বাড়তেছে, ঠিক আছে, আর রোধ বাড়তেছে মানে কিন্তু কারেন্ট কমতেছে, বেশি বেশি বাধা মানে কি ইলেকট্রন যাইতে পারবে ভালো মতো বা তড়িৎ প্রবাহ হবে ভালো মতো না, তাহলে রোধ বাড়ছে মানে কি তড়িৎ প্রবাহ কমছে, তাই না? তাহলে আমরা এটা ক্ষেত্রে এটা বলতে পারি। তবে পরিবাহের ক্ষেত্রে আমরা যাই বলি না কেন, তাহলে আমরা যদি বলে যে পরিবাহের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হয়, রোধ বাড়ে, কি কমে, তড়িৎ প্রবাহ কমে, ঠিক আছে, এই কথাগুলো আমরা বলতে পারবো। কিন্তু ঠিক এর উল্টা ঘটনাই কোথায়, অর্ধপরিবাহীতে, অর্ধপরিবাহীতে টোটাল উল্টা ঘটনা, অর্থাৎ এখানে তাপমাত্রা যখন বাড়াইবা, তাপমাত্রা বাড়াইলে উল্টা আরো রোধ কমে, রোধ যদি কমে তাহলে তড়িৎ প্রবাহ বাড়ে, বুঝছো? তাহলে দেখো দুই ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইছি, ঠিক না, বাড়াইছি। আচ্ছা, এবার যেটা বলতে চাই দেখো, তাহলে আমরা যেটা মনে রাখবো পরিবাহীটা চিন্তা করবো প্রথমে, পরিবাহী চিন্তা করে এর উল্টা কথাটা বলে দেবো অর্ধপরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা কথা দেখো, এই যে তড়িৎ প্রবাহের উপর যে বাধা, যার নাম রোধ, বা আমরা যদি বলি যে রোদের উপর তাপমাত্রার প্রভাব, রোদের উপর তাপমাত্রা কিরকম প্রভাব হয়, এটা নিয়ে একটা সূত্র লেখা আছে, সূত্রটা আমরা দেখবো এখন, ঠিক আছে, সূত্রটা দেখবো, সূত্র দেখে আমরা কিছু কথা বলার চেষ্টা করবো। তাহলে এই রোদের উপর তাপমাত্রা প্রভাবের কিছু সূত্র, যেমন লেখা আছে বইয়ের মধ্যে এরকম, আর টি ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা টি, ঠিক আছে, এটা যদি একটু সাজায় গুজায় লেখো তাহলে হয়তো এরকম হবে, আলফা ইকুয়াল টু যদি বাই করতে যাও, আলফা হচ্ছে রোদের তাপমাত্রা গুণাঙ্ক, পরে বলতেছি, তাহলে আর টি মাইনাস আর নট ভাগ হচ্ছে আর নট টি, ঠিক আছে। তাহলে কি লিখলাম আমি বলতেছি, দেখো এটার সূত্র আছে, সূত্র দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, এতটুকু তো আমরা চিন্তা করতে পারছি, এখন সূত্র ভিত্তিক কিছু চিন্তা ভাবনা করবো আমরা, ঠিক আছে। দেখো তাহলে সূত্রটা লেখা আছে, সূত্রটা যদি মুখস্থ করতে চাও করতে পারো, না করলে সমস্যা নাই। তো আমি উপরে একটা মুছে দিই, তুমি নিচেরটা মনে রাখো, ঠিক আছে, একটা সূত্র, এই সূত্রটা মনে রাখলে লাভ আছে, কি লাভ তোমরা বলতেছি, কয়েকটা লাভ আছে, এই সূত্রটা মনে রাখলে লাভ আছে, যে আলফা ইকুয়াল টু বা রোদের উষ্ণতা গুণাঙ্ক ইকুয়াল টু আর টি মাইনাস আর নট বাই আর নট টি, ঠিক আছে, আর টি মাইনাস আর নট বাই আর নট টি, ঠিক আছে। ওকে, এখন আসো এখান থেকে একটু চিন্তা ভাবনা করবো, তুমি যদি জীবনে একবার ভালো করে বুঝো, খেয়াল করো, আমি এই পড়াটা একবার বুঝা পড়ছিলাম, একবার যদি বুঝা পড়ছি আর কোনো সময় রিভিশন না দিলেও আমি পারতাম, এজন্য তোমাকে আমি একটু বলতেছি যে মনোযোগ দিয়ে খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে তুমি খেয়াল করো, সূত্রটা দিয়ে যদি ভালো করে তাকাও, আমার কথাগুলো যদি এখনই শুনো মনোযোগ দিয়ে, তাহলে তোমাকে রিভিশন না দিলেও তুমি পারবা। আমাদেরকে এই কাজটি করতে হবে যে পড়তে পড়তে এমন অবস্থা করতে হবে, অথবা পড়াটা এমন ভাবে পড়তে হবে যাতে করে আমি রিভিশন না দিলে যেতে পারি, এমন একটা লেভেলে যদি চলে যেতে পারি আমরা, বুঝছো? দেখো আমরা বুঝে বুঝে পড়ি জায়গাটা, আমি বাই করতে চাই যে পরিবাহের ক্ষেত্রে এই যে আলফার মান পজিটিভ নাকি নেগেটিভ, অর্ধপরিবাহের ক্ষেত্রে আলফার মান পজিটিভ নাকি নেগেটিভ। আলফা মানে কি, আলফা হচ্ছে এখানে আলফা হচ্ছে রোদের উষ্ণতা গুণাঙ্ক বা তাপমাত্রা গুণাঙ্ক, ঠিক আছে, বা তাপমাত্রা সহগ, একটা ধ্রুবক রাশির মান, ধ্রুবক রাশি। আচ্ছা দেখো তুমি একটু এর আগে একটু খেয়াল করো, এই যে টি, এটা কিন্তু একটা তাপমাত্রা, একটা ফিক্সড মান ওকে। এই যে আর নট, মানে আর নট না, আসলে এটা সুন্দর করে আর জিরো বলতে পারো, আর জিরো মানে হচ্ছে কি 0°C তাপমাত্রায় রোধ কত, ঠিক আছে, এটা কিন্তু একটা ফিক্সড মান। তাহলে খেয়াল করো, এই টি একটা ধ্রুবক, এই আর নট একটা ধ্রুবক, তাহলে আর নট একটা ধ্রুবক, তাহলে এই পার্টটা পুরোটাই ধ্রুবক, হরের মধ্যে পুরোটাই ধ্রুবক, এই পার্টটা পুরোটাই ধ্রুবক, তাহলে একমাত্র পাল্টা হচ্ছে কোনটা, পাল্টা হচ্ছে একমাত্র আর টি। অর্থাৎ তাপমাত্রা বাড়ানোর ফলে রোধ বাড়তেছে কমতেছে, আমরা কোন রাশি দিয়ে বুঝবো, এই রাশিটা দিয়ে বুঝবো, ঠিক আছে। তাহলে বাকি সবকিছু কিন্তু ধ্রুবক আছে। তাহলে খেয়াল করে দেখো তো, তুমি যখন পরিবাহীতে তাপমাত্রা বাড়াচ্ছ তখন বলতো আর টিটা বাড়তেছে না, এই আর টি বাড়তেছে না, এই যে আর বাড়তেছে না, তাহলে পরিবাহীতে তাপমাত্রা বাড়াইলে আর টি মানে কি, আর টি মানে হচ্ছে টি তাপমাত্রায়, আর টি মানে হচ্ছে টি তাপমাত্রায় তোমার রোধ কত। তাহলে দেখো তো, তুমি যখন পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াচ্ছ, রোধ কিন্তু বাড়ছে, তার মানে এই আর টি কিন্তু বাড়তেছে, আর টি বাড়তেছে মানে কি, দেখো তো বড় মান মাইনাস ছোট মান এটা পজিটিভ মান কিনা, আর নিচে একটা ধ্রুবক আছে, তাহলে আলটিমেটলি আলফার মান পজিটিভ আসবে, বুঝছো? তুমি সূত্রটা খেয়াল করো ভালো করে, তাহলে বুঝবা আলটিমেটলি কি আসবে, আলফার মানটা পজিটিভ আসবে, ঠিক আছে। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে খেয়াল করে দেখো তো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যখন বাড়াইবা আর টি কিন্তু কমতেছে, তাহলে খেয়াল করো আর টি কমতেছে মানে কি, আলফা ইকুয়াল টু আর টি কমতেছে মানে কম, কম মান মাইনাস আছে আর জিরো ভাগ হচ্ছে আর নট টি বা আর জিরো টি। তাহলে কম, তুমি যখন অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াচ্ছ আর আর টি কিন্তু কমতেছে, তাহলে এর একটা কম মান, কম মাইনাস একটা মান ছিল,
ঠিক না, আর নট ছিল, তাহলে কম মাইনাস বেশি ভাগ একটা মান আছে, ধ্রুবক ধ্রুবক একটা মান, তাহলে কম মাইনাস বেশি ভাগ করলে কত হয়, নেগেটিভ হবে। তাহলে কম জিনিস থেকে সবসময় বড় জিনিস বিয়োগ দিলে বা বেশি কম জিনিস থেকে বড় বেশি জিনিস বিয়োগ দিলে কিন্তু নেগেটিভই হয়। তাহলে তোমার এটা হবে কি নেগেটিভ, এখানে হবে আলফার মানটা নেগেটিভ হবে, বুঝছো? তুমি যদি এত কিছু না বুঝো তাহলে তুমি এমনি মনে রাখতে পারো, পরিবাহী হচ্ছে পজিটিভ, পথে পরিবাহী পথে পজিটিভ, তাহলে অর্ধ পরিবাহী হবে নেগেটিভ, শেষ। ঠিক আছে? তুমি যদি বুঝ যেমন আমি যেমন এই সূত্রটা মনে থাকতো আমার ক্ষেত্রে, একাডেমিক অবশ্যই এটা দিয়ে ম্যাথটা অথবা অনেকে করছো, সৃজনশীলে আসতো কিন্তু এই সূত্রটা দিয়ে। তুমি যদি বুঝতে পারো তো মনে রাখতে পারো যে ভাই বাড়তেছে নাকি কমতেছে এটা দেখে আমি বাই করবো। আর যদি বলো না আমি বুঝতে মনে রাখতে চাই না, তাও তুমি মনে রাখতে পারো না বুঝা যে পরিবাহী পথে পজিটিভ আর অর্ধপরিবাহী নেগেটিভ, শেষ। তাহলে কোন ক্ষেত্রে পজিটিভ আলফার মান, কোন ক্ষেত্রে নেগেটিভ, এটা তোমাকে বুঝতে হবে। আর আলফার পরিচয়টা কি? আলফার পরিচয় হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক বা সহগ। ঠিক আছে? তাহলে এটা বুঝলাম। এখন আরেকটা কথা তোমাকে পড়ে ফেলতে হবে, এই যে আলফার মান নেগেটিভ বললাম, মোটামুটি এভারেজে কত নেগেটিভ? এক্ষেত্রে তো পজিটিভ অনেক কিছু হইতে পারে, কিন্তু তোমার বই অনুসারে, ইসাক স্যারের বই অনুসারে এই যে আলফার মান যে নেগেটিভ বলছি না অর্ধপরিবাহীর ক্ষেত্রে, এরকম নেগেটিভ মানটা কত এটা সহ লেখা আছে, তো এটা সহ পড়তে হবে। তো মানটা হচ্ছে এরকম লেখা আছে -6 ইন্টু 10⁻⁻² পার ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমি যদি আরেকটু বলি, দেখো আমি যদি এই আলফার এককটা বাই করতে চাই, একক, ঠিক আছে, একক বাই করতে চাই, দেখো তো একক বাই করতে পারি কিনা আমরা, একক বাই করতে পারি কিনা আলফার মানটা। প্রথমে আমি বুঝা মনে রাখার বুদ্ধি শিখাবো, পরে না বুঝা, ঠিক আছে, যেমন যেমন চাইলে আমাদের মনে রাখতে পারো। দেখো তাহলে আলফা ইকুয়াল টু কি লিখছি, আর টি মাইনাস আর নট। তাহলে দেখো তো উপরে রোধ মাইনাস রোধ, মানে এখানে একটা ওহম মাইনাস ওহম হবে, ঠিক না? তাহলে এটার থেকে বিয়োগ করলে একটা ওহমিত্ব আসবে নাকি? তাহলে রোধের থেকে রোধ বিয়োগ করলে কি রোধের একমিত্ব আসবে। তাহলে উপরে একটা রোধের একক আছে, মনে করো ওহম আছে, নিচে কি একটা আর নট আছে, মানে একটা ওহম আছে, ওহম ইন্টু টি। তাহলে ওহম ওহম উপরে কাটা, ঠিক না, উপরে নিচে কাটা, তাহলে থাকবো কি নিচে একটা টি থাকবো। টি এর একক কি তাপমাত্রা, টি মানে কি তাপমাত্রা না, তাপমাত্রা মানে কি তাপমাত্রা একক, আমরা তাপমাত্রা পরিবর্তনের একক আর কি, পরিবর্তন বললে কিন্তু আমরা সেলসিয়াস আর কেলভিন একই হয়। তাহলে তুমি এখানে এটাকে যদি সেলসিয়াস স্কেলে ধরো, তাহলে দেখো 1/T মানে কি আসতেছে পার ডিগ্রি, তাপমাত্রাটা যদি সেলসিয়াস ধরো তাহলে 1/C, তাহলে কি আসবে পার ডিগ্রি সেলসিয়াস চলে আসে। আর যদি তাপমাত্রা কেলভিন ধরো তাহলে 1/কেলভিন মানে হচ্ছে পার ডিগ্রি কেলভিনে চলে আসে, বুঝছো? তাহলে তোমার আলটিমেটলি আলফার এককটা কি চলে আসে, পার ডিগ্রি সেলসিয়াস অথবা পার ডিগ্রি কেলভিন চলে আসে, বুঝছো? তুমি এটা মনে রাখবা। তাহলে তোমাকে কয়েকটা কথা খেয়াল রাখতে হবে, যে রোদের উষ্ণতা গুণাঙ্ক বা তাপমাত্রা গুণাঙ্কের এককটা কি, এটা পার ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, পার ডিগ্রি কেলভিনও হইতে পারে, যেটাই হোক না কেন, তবে পার ডিগ্রি ফারেনহাইট হবে না, ঠিক আছে? আরেকটা কথা হলো পরিবাহের ক্ষেত্রে, অর্ধপরিবাহের ক্ষেত্রে পজিটিভ নাকি নেগেটিভ এটা পড়া লাগবে। আর অর্ধপরিবাহের ক্ষেত্রে নেগেটিভ যে বললাম, নেগেটিভটার মানটা কত কত এটা পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তো এটাকে অনেক সময় পেঁচায় গুছায় অনেক সময় পরীক্ষা দেয়, কেমনে পেঁচায় গুছায় দেয়, কেমনে পেঁচায় গুছায় দেয়, দেখো তো কেমনে পেঁচায় গুছায় দেয়। এই যে এটা মানটা, এটাকে যদি আমি সুন্দর একটা মানে রূপান্তর করি তাহলে কি হয় বলতো, -0.0006 এরকম তো নাকি, 2 ঘর সামনে আগাবে, তাই না? তাহলে দেখো এটাকে এরকম হয়, তো এটাকে অনেক সময় ভেবে দিয়ে দেয় 0.06, 0.006, ঠিক আছে না? তাহলে ভালো করে খেয়াল রাখবো, নাম্বার ওয়ান এখানে মাইনাস আছে একটা, এবং মানটা কত, ঠিক আছে? আশা করি আমরা এই সংখ্যাটা খেয়াল রাখতে পারবো, মাইনাসের মানটা কত। বইয়ের মধ্যে লেখা আছে, আমি একটু গুছাই দিতেছি আর কি পড়াগুলা, বুঝছো? আচ্ছা, তাহলে এই কথাটা বুঝলাম। আর অতি পরিবাহী মানে হচ্ছে অতিরিক্ত বেশি পরিবহন করবে। অতিরিক্ত পরিবহন করবে কখন, যখন রোদ একবারে কম থাকবে, তাই না? তো রোদ যখন শূন্যের কাছাকাছি চলে আসে, প্রায়, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে রোদ অনেক বেশি নাই, তার মানে অনেক বেশি পরিবহন করবে, এজন্য তাকে বলে অতি পরিবাহী, বুঝছো? অতি পরিবাহী। তাহলে অতি পরিবাহী শর্ত হইলে এটাই, যে সুপার কন্ডাক্টরের শর্ত হইলে এটা যে রোদ একবারে শূন্যের কাছাকাছি নিয়ে আসবো, ঠিক আছে? তো তোমাদের তড়িৎ রসায়ন অধ্যায়ে কিন্তু সুপার কন্ডাক্টরের কিছু উদাহরণ দেওয়া আছে, বিভিন্ন সংকট ধাতুর অক্সাইড, তাই না? তুমি তড়িৎ রসায়ন যদি পড়ে থাকো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 4 নাম্বার অধ্যায়, তখন বুঝবা সুপার কন্ডাক্টরের কিছু উদাহরণ আছে, ঠিক আছে? এবং আমি যদি ভুল না করি, দাঁড়াও লাইনটা দেখি, তপন স্যারের একটা লাইন দেখা আছে এরকম, কি যেন বলে এটা, হ্যাঁ, পারদ, এটা একটু লেখা রাখো, এক্সট্রা ইনফো লেখা রাখো। পারদ 4.2 কেলভিন তাপমাত্রার নিচে অতি পরিবাহিতা প্রদর্শন করে। এটা তপন স্যারের বই লেখা আছে, একটু লাগবে, প্রদর্শন করে। তাহলে তোমাকে কনসেপ্ট বুঝাইলাম, কেমনে হয় বোঝানোর চেষ্টা করলাম, কেমনে মনে রাখবা, কি মনে রাখবা এটা বোঝানোর চেষ্টা করলাম, কোশ্চেন প্যাটার্ন বুঝাইলাম, ঠিক আছে? তাহলে কি বললাম, পারদ 4.2 কেলভিন তাপমাত্রার নিচে, ঠিক আছে,
অতি পরিবাহিতা প্রদর্শন করে। তুমি এটা একটু লিখে রাখবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এছাড়া আমরা যদি আরেকটু কথা অ্যাড করতে চাই, এই যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা অর্ধপরিবাহী 6টা আছে আমরা জানি। এর মধ্যে একটা উদাহরণ হলো থার্মিস্টর, ঠিক আছে? থার্মিস্টর, থার্মিস্টর দ্বারা কি আমরা কিন্তু তাপগতিবিদ্যা অধ্যায়ে থার্মিস্টর নামটা শুনছি, ঠিক আছে? একটা ছক ছক পড়তে বলছিলাম, ছকের মধ্যে থার্মিস্টর কথাটা আছে। তো থার্মিস্টর দ্বারা কি করতে পারি আমরা? হচ্ছে রোদের পরিবর্তন দিকে তাপমাত্রা পরিবর্তন বাই করতে পারি। তো থার্মিস্টর দিয়ে আমরা প্রায় 0.005 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত মাপতে পারি, বুঝছো? রোদের পরিবর্তন দিকে তাপমাত্রা পরিবর্তন মাপতে পারি। তো এই সংখ্যাটা খেয়াল রাখবা, 0.005, আর মাইনাস এই সংখ্যাটা খেয়াল রাখবা। তারপরে তোমার এই পজিটিভ নাকি নেগেটিভ খেয়াল রাখবা, এই এক্সট্রা কথাটা খেয়াল রাখবা। তারপর হচ্ছে এই ক্ষুদ্রতম একক বৃহত্তম একক খেয়াল রাখবা, তড়িৎ প্রবাহের একক মাত্রা খেয়াল রাখবা, এই কথাগুলো খেয়াল রাখবা, ঠিক আছে? তাহলে বলো এতটুকু বুঝছো কিনা? যে আমি প্রথমে তড়িৎ প্রবাহ নিয়ে কথাবার্তা বললাম, এরপরে রোদ নিয়ে কথাবার্তা বললাম, রোদের উপর তাপমাত্রার প্রভাব বললাম, ঠিক আছে? এরপরে বললাম যে ঠিক আছে, এরকম যদি রোদ তৈরি হইতে থাকে তখন তাপ উৎপন্ন হবে। তাপের রাশি নিয়ে আমরা একটু পরে বলবো, ঠিক আছে? তাপ কি করে না করে আমরা দেখবো। তুমি ম্যাক্সিমাম জায়গায় দেখবা মেডিকেলের যে ফিজিক্স ক্লাসগুলা দেখবা তোমাকে হচ্ছে বোর্ডের পিডিএফ ইন স্লাইড ইন মেন বইয়ের পিডিএফ ইন দাগা দাগা দিয়ে চলে যাবে। তোমাকে এভাবে লিখে ব্যাপারগুলো গুছিয়ে দিবে না, ঠিক আছে? হয়তো দাগ দিয়ে চলে যাবে, গুলা দিয়ে চলে যাবে, লাল কালার দিয়া দেখবা বইয়ের উপর লাল কালার দিয়ে দাগা দাগে চলে যায়। কিন্তু এভাবে দিলে তোমার এটা একটা ভিজুয়ালাইজ হয়, একটু মাথায় ঢুকে বেশি। আর ফিজিক্স সবাই মনে করে যে শর্টকাট শর্টকাট, না, দাগানোর লাইন না, একটু বুঝা জিনিস আছে। ফিজিক্স একবার বুঝে ফেললে এটা তোমাকে একবারে প্যারা থেকে মুক্ত হয়ে গেলা, ঠিক আছে? গুছিয়ে ফেলতে পারলে প্যারা থেকে মুক্ত হয়ে গেলা। আচ্ছা, ওকে, সমস্যা নাই আশা করি। আচ্ছা, এবার আসো আমি আরেকটু সামনের দিকে আগাবো। এই যে বললাম তাপ উৎপন্ন হবে, তুমি এই সিরিয়ালটাতে আগাবা। এইটা এটা এটা এই সিরিয়ালে আগালে দেখবা সুন্দর মতো শেষ হয়ে গেছে তাপ। তো তাপ উৎপন্ন মানে হিট উৎপন্ন হবে, তাই না? হিটের রাশিটা কি? হিটের রাশিটা হলো অনেকগুলো রাশি আছে। যেমন হিট, হিট মানে তো তাপ না, তাপ একটা শক্তি না, শক্তির একক কিন্তু জুল হয়। তো এই এখানেও এককটা জুল হবে। তো আমরা একটা সূত্র শিখছিলাম 9-10-এ, দেখো তো মনে করে দাও তো, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। অথবা আমরা এটা শিখছিলাম কিনা মনে করে দাও তো, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইকুয়াল টু কি? ডাব্লিউ ইকুয়াল টু পিটি, ঠিক না? আবার পি এর অনেকগুলো সূত্র শিখছিলাম আমরা, পি ইকুয়াল টু বিআই, মনে করে দেখো, পি ইকুয়াল টু বিআই। আবার আই ইকুয়াল টু যদি ভিআই, ভি ইকুয়াল টু আবার আই আর না, তাহলে তো আই স্কোয়ার আর হইতো এখানে। আর একটা সূত্র চলে আসলো, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এগুলো 9-10-এ শিখছিলাম আমরা, তাই না? এখান থেকে অনেকগুলো সূত্র চলে আসে আর কি, অনেকগুলো সূত্র চলে আসে। যেমন তুমি বলতে পারো এইচ ইকুয়াল টু ভিআইটি। তুমি সিরিয়ালে ভেবে পড়ো, দেখো এইচ ইকুয়াল টু তুমি নাম্বার প্রমাণ বলবা যে পিটি, পি ইকুয়াল টু কি? ভিআই, তাহলে ভিআইটি, এই একটা সূত্র হইলো। আবার ভি ইকুয়াল টু আইআর, তাহলে এখানে যদি আইআর বসাও তাহলে আইআর গুণ আই, তাহলে কি হবে? আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি সমান আরো সূত্র চলে আসে ভি স্কোয়ার বাই আর টি। তাহলে দেখো আর একবার যদি সিরিয়ালে আমি ইচ্ছা নিজের মতো করে লিখি, ভি স্কোয়ার বাই আর টি, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হয়, আবার কি হয়? আই স্কোয়ার আর টি হয়। তাহলে এই সিরিয়ালটা পুরোটা লিখে রাখো তুমি, ঠিক আছে? সবগুলো শেষে কিন্তু টি আছে, টি আছে কিন্তু, দেখছো? আচ্ছা, আমি ইচ্ছা করে সবার শেষে এই সূত্রটা রাখছি, সূত্রটা ইচ্ছা করে এখানে রাখছি, কারণ হচ্ছে দেখো এখান থেকে আমি চাইলে তুমি 3টা সূত্র বলে ফেলতে পারবা, 1 2 3। জুলের তাপীয় ক্রিয়া সূত্র, টপিকের নাম কি? জুলের তাপীয় ক্রিয়া সূত্র। তুমি যদি এটা নোট করো হয়তো বা আধা পেজ একটু বেশি হবে নোট করলে, কিন্তু তোমার বইয়ের অনেকগুলো পেজের পর এখানে শেষ, বুঝছো? দেখো তাহলে যেটা বলতেছিলাম, তুমি এই সূত্র পড়ার সময় মুখে মুখে বলবা কি? আই স্কোয়ার আর টি। পড়ার সময় বলবা কি? আই স্কোয়ার আর টি। এটা বললে লাভ আছে, এই সিরিয়ালে বললে লাভ আছে। তাহলে কি বললাম? এই যে রোদের কারণে যে তাপ উৎপন্ন হয়, তাপের সূত্রটা কি? এই পরীক্ষা কিন্তু এমনিও আসে যে নিচের কোন সূত্রটি সঠিক, জন্য সূত্র শিখতে হবে, বুঝছো? তো আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। তুমি প্রথমে বলতেছো কি? আই স্কোয়ার বলতেছো কিনা? এই কথা মানে কি? এই যে হিট, এই যে তাপমাত্রার তাহলে প্রথমে আই স্কোয়ার বলতেছো না? তাহলে তাপমাত্রা আই স্কোয়ারের সমানুপাতিক, দেখো আই স্কোয়ার সমানুপাতিক না? তাহলে এটাকে বলে তড়িৎ প্রবাহের সূত্র, ঠিক আছে? অর্থাৎ তাপমাত্রার উপর তড়িৎ প্রবাহের একটা প্রভাব আছে। কিরকম প্রভাব? বর্গের সমানুপাতিক সম্পর্ক। দেখো তাহলে এইচ এর সাথে আই স্কোয়ার আর টি না সমান, তাহলে দেখো তো আই স্কোয়ারের সাথে সমানুপাতিক সম্পর্ক, তাহলে আর এর সাথে এরপরে কি? আর টি না? তাহলে এরপরে আর এর সাথে সম্পর্ক, এরপরে কার সাথে সম্পর্ক? টি এর সাথে সম্পর্ক। তাহলে 3টে সম্পর্ক পাইলাম দেখো সিরিয়ালে, আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। এবং তোমাকে অবশ্যই সিরিয়ালে মনে রাখা লাগবে। তাহলে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র হলো 3টা। একটা হলো রোদের উপরে বা তাপমাত্রা যে উৎপন্ন হয় কেমনে উৎপন্ন হয়? একটা তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন হয়, তড়িৎ প্রবাহের সূত্র, রোদের সূত্র এবং প্রবাহকালের সূত্র, ঠিক আছে? 3টা সূত্র এখানে। তাহলে
আমরা কি বললাম, জুলের তাপীয় সূত্র, তিনটা সূত্রের মিনিং বোঝার চেষ্টা করলাম। যে প্রথমে সিরিয়ালটা মনে রাখবা, যে বইয়ের সিরিয়াল অনুযায়ী, যে প্রথম সূত্রটার নাম কি, তড়িৎ প্রবাহের সূত্র। ঠিক আছে, তড়িৎ প্রবাহের সূত্র, অর্থাৎ তাপমাত্রা উৎপন্ন হওয়ার প্রথম কারণ কি, প্রথম সূত্রটা কি, যে বিদ্যুৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহের কারণে তাপ উৎপন্ন হয়। এটা কিরকম সম্পর্ক, তাপমাত্রার সাথে বা যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটার সাথে বর্গের সমানুপাতিক সম্পর্ক, রোধের সমানুপাতিক আর সময়ের সমানুপাতিক, আর তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। এই তিনটা সিরিয়ালে খেয়াল রাখবা। প্রথমটা কিসের সূত্র, প্রথমটা হলো তোমার বিদ্যুৎ প্রবাহ মাত্রা সূত্র, পরেরটা কি রোধের সূত্র, এরপরেরটা কি সময়ের সূত্র বা হচ্ছে প্রবাহকালের সূত্র। ঠিক আছে, তাহলে তিনটা সূত্রের সিরিয়াল খেয়াল রাখা লাগবে, সম্পর্কটা কিরকম এটাও খেয়াল রাখা লাগবে, বুঝছো? আচ্ছা, আর এখানে একটু শিখা রাখবা যে এখানে 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 1 জুল সমান কত, 1 জুল সমান হলো 0.24 ক্যালোরি চলে আসে। ঠিক আছে, তাহলে এই দুইটা এই মানটা একটু খেয়াল রাখো, কত সমান কত। ঠিক আছে, এটা অনেক সময় এমসিকিউ তে জিজ্ঞাসা করে। তাহলে বলো এই পুরো ঘটনাটা তুমি একসাথে পারবা কিনা বলো। এই সিরিয়াল অনুযায়ী তুমি আগাবা, যে প্রথমে তড়িৎ প্রবাহ নিয়ে চিন্তা করবা, এরপর চিন্তা করবা আচ্ছা ঠিক আছে চিন্তা করি তো এবার তড়িৎ প্রবাহের বাধা নিয়ে চিন্তা করি, বাধা নিয়ে চিন্তা করলে তুমি রোধ নিয়ে চিন্তা করা শুরু করে দিবা। আচ্ছা, রোধ যেহেতু আছে তাপ উৎপন্ন হবে, তাপ নিয়ে চিন্তা করা শুরু করে দিবা। বলো তুমি এই সিরিয়ালটা মেনটেন করতে পারবা কিনা বলো, এই সিরিয়ালে বুঝছো কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। দেখো ইলেকট্রন ব্যাগ কি, কই ইলেকট্রন ব্যাগ কই লিখলাম আমি, ইলেকট্রন ব্যাগ আমি কি কোথাও লিখছি ইলেকট্রন ব্যাগ, বা মুখে বলছি ইলেকট্রন ব্যাগ, কিছু বলছি? বলো এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, তাহলে তুমি ছোট্ট করে একটু ছোট্ট একটা আদাবেজের মধ্যে এই কথাগুলো লেখা রাখবা, দেখবা যে অনেকগুলো কনসেপ্ট তোমার এখানেই শেষ হয়ে গেল। ঠিক আছে, ওকে। এখানে কিছু কথা, যেমন এই যে বললাম আলফা বা রোদের উষ্ণতা গুণাঙ্ক, এটা কয়েকটা মান পড়তে হয় আর কি, আসে না এই জীবনের পরীক্ষা, কিন্তু একবার দেখে রাখা উচিত। যেমন অ্যালুমিনিয়ামটা তোমাদের বইয়ে লেখা আছে, একটা ম্যাথের মধ্যে লেখা আছে টাংস্টেনের মানটা, এই দুইটা মান অন্তত পড়বা, অ্যালুমিনিয়ামের মানটা এবং টাংস্টেনের মানটা, এটা তোমার ইসাক স্যারের বই লেখা আছে, বুঝছো? একটু দেখে রাখবা, এটা কোনো আসার মতো না। কি মান, এই যে আলফার মান বা রোদের উষ্ণতা গুণাঙ্কের মান, বুঝছো? দুইটা মান বই ইসাক স্যারের বই আছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো, আমি এইটুকু বুঝতে পারলাম তাইলে এই কথাগুলো। এই সিরিয়ালে আগাবা তিনটা টপিক সব একসাথে করে ফেলবা। ফিজিক্স শর্টকাট না, ফিজিক্স হচ্ছে বুঝে বুঝে করার চেষ্টা করবা, তাহলে তোমার জিনিসটা মাথায় থাকবে দীর্ঘদিন, তোমাকে মুখস্থ করতে হবে না অনেক জিনিস। আচ্ছা, তিনটা সূত্র গেল, দেখি তো প্রথম দিক থেকে সব কভার হয়েছে কিনা, মোটামুটি হ্যাঁ পড়াইছি। ঠিক আছে, তাহলে বলো সেমিকন্ডাক্টরে আলফার মান কি পজিটিভ নাকি নেগেটিভ, রোদের উষ্ণতা গুণাঙ্ক পজিটিভ নাকি নেগেটিভ বলো। আচ্ছা, একটা টপিক চলে আসছে, নাম হলো ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি বা হচ্ছে তারণ বেগ বলা হয়, কি বলা হয়, তারণ বেগ। তো তারণ বেগ টপিকটা কি, বা এখান থেকে তোমার বিস্তারিত জানা লাগবে না, তুমি জাস্ট একটা মনে রাখো, আমি তোমাকে যদি একটু করে কনসেপ্টটা বলি। দেখো এই যে ইলেকট্রন গুলো চলাচল করতেছে, একটা ব্যাগ আছে তাদের, তাই না, গতিশীল ইলেকট্রন যেহেতু, তো এক একটার এক এক রকম ব্যাগ। তো তুমি এত কথা না বললে, তুমি বললে আমি এত কিছু বুঝতে চাই না, তুমি আপনি আমাকে বলেন যে একটা গড় ব্যাগ বলে দেন, একটা এভারেজ ব্যাগ বলে দেন, ইলেকট্রন গুলো চলতেছে, এটা একটা এভারেজ ব্যাগে অবশ্যই আছে, এভারেজ একটা ব্যাগ আছে, এভারেজ ব্যাগের বলে তারণ ব্যাগ বা ড্রিফট ভেলোসিটি বা তারণ ব্যাগ, ঠিক না? তো আমাকে তারণ ব্যাগের সূত্রটা জানতে হবে, কার সাথে কার সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা জানতে হবে, কোন সূত্রের প্রতীক তার পরিচয় কি এটা জানতে হবে, বুঝছো? তো আমি এটা দুষ্টামি করে ভেবে বলি, দেখো তারণ ব্যাগ বা ইন্ডিয়া হলো ড্রিফট ভেলোসিটি। হ্যাঁ, আমরা যদি বিডি দিয়ে প্রকাশ করি, বিডি মানে কি ড্রিফট ভেলোসিটি, আমি বলতাম যে ভি ইকুয়াল টু আই বাই নাই। বলো তোমরা একবার করে কমেন্ট করো, ভি ইকুয়াল টু কি আই বাই নাই। দেখো আই বাই নাই, দেখো NAE নাই, ঠিক আছে না? তাহলে বলবা কি ভি ইকুয়াল টু আই বাই নাই। ঠিক আছে, শেষ। বলো সূত্র হয়ে গেছে কিনা? ঠিক আছে, আই বাই নাই। তাহলে আই তো বুঝোই, ভিডি মানে তো বুঝছো, আই তো বুঝোই, আর এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে, সংখ্যা, আর এ হচ্ছে ক্ষেত্রফল,
ই হচ্ছে তোমার চার্জ, ইলেকট্রনের চার্জ, ঠিক না? ই বুঝাইলাম। তাহলে আশা করি তোমরা সূত্র মনে রাখতে পারবা। সূত্রটা খুব সহজ, ভি ইকুয়াল টু আই বাই নাই, বুঝছো? এমনি পারবা। আচ্ছা, এই যে বললাম আই বাই নাই, এখানে তুমি এই পার্টটা চিন্তা করো, আই বাই এ, এই পার্টটা চিন্তা করো। এই যে আই বাই এ, এই পার্টটা একটু আলাদা করে চিন্তা করি। এটাকে বলতে পারি কিনা একক ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহ, বলতে পারি কিনা একক ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহর মান, তাই না? তাহলে এটাকেই বলে প্রবাহ ঘনত্ব। তাহলে এই যে আই বাই এ, এটাকেই বলে প্রবাহ ঘনত্ব। কি বলে? প্রবাহ ঘনত্ব। মানে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যায় তাকে বলে প্রবাহ ঘনত্ব। তাহলে এটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? জে দিয়ে। তাহলে আমরা যদি আই বাই এ পার্টটা যদি জে বলে ফেলবো, তাহলে সূত্রটা কি চলে আসে? জে বাই এন ই। কারণ জে ইকুয়াল টু কি? জে ইকুয়াল টু আবার আই বাই এ, ঠিক না? জে ইকুয়াল টু আই বাই এ, তা জে এর মান যদি আবার আই বাই এ বসাও তাহলে এটার মতো হয়ে যায়, বুঝছো? তাহলে বলো, একসাথে একটা জিনিস পড়ে ফেলবা, এই জিনিসটা একসাথে পড়ে ফেলবা যে ভি ইকুয়াল টু আই বাই নাই। আই বাই নাই এর মধ্যে যে আই বাই এ আছে না, এটাকে বলা হয় প্রবাহ ঘনত্ব। তাহলে প্রবাহ ঘনত্বের সূত্রটা কি? আই বাই এ, একক ক্ষেত্রফলে কি পরিমাণ প্রবাহ বা তড়িৎ প্রবাহ আছে, বুঝছো? আচ্ছা, একই সাথে তোমরা বলো তো তলমাত্রিক ঘনত্ব কি? যারা স্থির তড়িৎ পড়ছো তারা জানো, বলতে পারবা তলমাত্রিক ঘনত্ব কি? একটা হলো প্রবাহ ঘনত্ব, একটা তলমাত্রিক ঘনত্ব, বলতে পারবা? দেখি কে বলতে পারো। বা এটার একক কি? এবার একক মাত্রা শিখতে হবে। এই যে জে ইকুয়াল টু কি বললাম? আই বাই এ। তাহলে বলো তো এটার একক কি হবে? ক্ষেত্রফলের একক তো মিটার স্কোয়ার, আর তড়িৎ প্রবাহের একক তো এম্পিয়ার। তাহলে উপরে কি হয়? এম্পিয়ার পার মিটার স্কোয়ার। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে এই যে এম্পিয়ার পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে তোমার প্রবাহ ঘনত্বের একক। তাহলে আমরা সূত্রটা যদি খেয়াল রাখতে পারি, একক মাত্রা বাই করা খুবই সহজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একসাথে এই লাইনটা পড়ে ফেলবো। তাহলে আমরা আড়াই পেজের পড়া একটুকের মধ্যে শেষ। দেখো, আড়াই পেজের পড়া এই এক লাইনের মধ্যে শেষ করে ফেলবো। তাহলে আমরা এই লাইনটা বইয়ের মধ্যে লিখে রাখবো, এই সূত্রটা, ঠিক আছে? তাহলে আমাদের একই সাথে প্রবাহ ঘনত্ব, সরি, একই সাথে আমার যে ডিট ভেলোসিটি বা তারণ বেগের সূত্রটা চলে আসলো, এবং একই সাথে প্রবাহ ঘনত্বের কনসেপ্টটা চলে আসলো, বুঝছো? তাহলে এই লাইনটা যদি লিখে ফেলতে পারো, তোমার পড়াটা একটু সহজ হয়ে গেল। এবং এখন এই সূত্রটা খেয়াল রাখতে পারলে তুমি এখান থেকে একক মাত্রা সম্পাদন করতে পারবা, ঠিক আছে? জাস্ট একটু পরিচয়গুলো আবার বলে দিই। আই হচ্ছে তড়িৎ প্রবাহ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এ হচ্ছে ক্ষেত্রফল, এন হচ্ছে একক আয়তনে কি পরিমাণ ইলেকট্রন সংখ্যা। তাহলে এন মানে কি? একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। আর জে মানে তো বুঝছোই, আই বাই এ রে জে বলতেছো, প্রবাহ ঘনত্ব বলতেছো, এন মানে তো বলছি, এন তো বলছি। তাহলে বুঝছো কিনা বলো? এই দুটো টপিক একসাথে পড়তে পারবা কিনা বলো? তাহলে তো শেষ হয়ে গেল, পারবা? হ্যাঁ, তাহলে ওই যে তোমাদের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ আছে, ওটা ছিল কুলম্ব পার মিটার স্কয়ার, আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, বুঝছো? তাহলে এটা ছিল কিউ বাই এ, এটা হচ্ছে এ বাই, এটা হচ্ছে আই বাই এ, ঠিক আছে না? ওকে, তাহলে এক লাইন লিখে রাখবা, ক্লিয়ার? কিউ বাই এ হবে, হ্যাঁ, কুলম্ব পার মিটার স্কয়ার, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা মুছে ফেললাম, দেখো এক লাইনে শেষ, একবারে প্যাকেট করে রাখা দাও। অনেকেই এই ফোনটি করে কি, যে মনে করে যে এখন ক্লাস করতেছি, পরে আবার পড়ে নিবো, পরে আর জীবনে আসে না, বুঝছো? এই জন্য কি করো, তুমি এখন ক্লাসের মধ্যে মনোযোগ দিয়ে বসে থাকো, বসে থেকে আমরা কথাগুলো শোনো, যেমনি বলতেছি এমনি ক্লাসগুলো করো, দেখবে যে তোমার এখানেই পড়াটা গোছানো হয়ে গেছে। তুমি জাস্ট আমার সাথে সাথে বইগুলো পৃষ্ঠাগুলো উল্টাও, আমার কথাগুলো শুনতে থাকো, কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করো, এখানেই গুছিয়ে একবার প্যাকেট করে রেখে দাও, শেষ। কেন আবার আবার বসতে হবে? দেখো, একটা একটা মেডিকেল প্রিপারেশনের জন্য আমি একটা বুদ্ধি দিই। বুদ্ধি হলো, দেখো, আমি কয়েকটা বুদ্ধির কথা বলি। যেমন একটা হচ্ছে তোমার বলতেছি যে রেগুলার ইংলিশ পড়া। রেগুলার ইংলিশ পড়তে পড়তে তোমার কি অবস্থা হবে বলতো? তুমি যতই দুর্বল হও না কেন, তুমি যদি রেগুলার ইংলিশ পড়তে থাকো, বেসিক গুলা ক্লিয়ার করতে থাকো, রেগুলার প্র্যাকটিস করতে থাকো, আস্তে আস্তে একটা সময় গিয়ে তোমার প্রিপারেশন অনেক ভালো হয়ে যাবে। তুমি স্বীকার করলে সত্যি, না করলে সত্যি, বুঝছো? তো এমন একটা প্রিপারেশন নিয়ে দাঁড়াইবা যে তোমার 12 প্লাস যদি হয়ে যায়। দেখো, তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে কি আছে, জিকে, ইংলিশ, ঠিক আছে? তুমি যদি ইংলিশ রেগুলার পড়তে থাকো, তো ইংলিশটা প্রিপারেশন হয়ে যাবে। জিকে কম বেশি পড়লে 7-8 তুলতে পারবা, ঠিক আছে? এত কঠিন না জিকে, 7-8 তুলতে পারবা। এবার তুমি যদি ফিজিক্সটা গুছিয়ে রেখে দিতে পারো, ফিজিক্সটা যদি প্যাকেট করে গুছিয়ে রেখে দাও, মনে করো এমন একটা অবস্থা করলা যে এটা রিভিশন বেশি না দিলেও চলে, তখন কিন্তু তুমি চাইলে কেমিস্ট্রি, বায়োলজিতে সময় দিতে পারবা বেশি, বুঝছো? তো একটা চালাকি করে আগাইতে হবে। তুমি সব নিয়ে পড়তেছো, সব নিয়ে আগে যাচ্ছ, তো হইল না তো জিনিসটা, ঠিক আছে? তো তোমাকে পড়া গুছিয়ে গুছিয়ে আগাইতে হবে। তোমাকে পড়া সাইড কমে ফেলতে হবে। যেহেতু ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রিতে পড়া বেশি, এই জন্য তোমাকে একটু সময় বের করে নিতে হবে। তোমরা বলো অনেকে সময় পাই না, তো তুমি ফিজিক্সটার একটু সময় নিয়ে গুছিয়ে রেখে দাও না, একটা সাবজেক্ট কমে ফেলো, দেন তুমি বাকি সাবজেক্টগুলো তো সময় বেশি দাও। এটা একটা ট্রিক্স হইতে পারে, একটা টিপস হইতে পারে, বুঝছো? আমি এই কাজটা করছিলাম, ফিজিক্সটা গুছিয়ে প্যাকেট করে রেখে দিছি, শেষ। এরপরে আমি বায়োলজি, কেমিস্ট্রি নিয়ে পড়ে দিয়েছিলাম অনেকদিন পড়তেছিলাম, বুঝছো?
আচ্ছা ঠিক আছে, তারপরে কি জানে বলে, চলো এবার হচ্ছে বইয়ের টপিক অনুযায়ী রোধ, রোধ এবং রোধ ওহমের সূত্র আর কি, মূলত টপিকের নাম কি ওহমের সূত্র। দেখো এখান থেকে অনেক বোঝা জিনিস আছে, একটু মনোযোগ দিবা, এখান থেকে অনেক বোঝা জিনিস আছে, অনেক কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। দেখো রোধের সূত্রটা, ওহমের সূত্রের মধ্যে কি বলছে মেনলি, সে বলছে হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, এটাই বলছে মেনলি, ঠিক না। যতই প্রমাণ টমান যত কিছু থাকুক না কেন, এখান থেকে মেইন কথা কি ভি ইকুয়াল টু আই আর। তো এই যে আর এর রোধ, রোধের বিপরীতটা সেটা কি বলে, পরিবাহিতা বলে। কয়েকটা শর্ত আমাকে জানতে হবে, কয়েকটা টপিক জানতে হবে। পরিবাহিতা, দেখো আমি এই কথাগুলোর উত্তর বাই করব। পরিবাহিতা, আচ্ছা পরিবাহিতা আগে আগে বলে ফেলি। দেখো পরিবাহিতাটা জি দ্বারা প্রকাশ করা হয়, জি দ্বারা প্রকাশ করা হয়, জি ইকুয়াল টু 1/r, 1/r। তাহলে এই হলো একটা সূত্র। তাহলে রোধের বিপরীতটা সেটা কি বলে, পরিবাহিতা বলে, জি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা এটার এককটা কি, এর একক হলো সিমেন্স বলা হয়, বা তুমি পার ওহম বলতে পারো। 1/r মানে কি, 1/ওহম না, তাহলে পার ওহম বলতে পারো, ঠিক আছে। তবে এসআই এককে সিমেন্স বলাটাই বেটার, বুঝছো। পার ওহম তোমাকে ইয়েতে বলা হয় আর কি, বা এটাকে মো বলা হয়েছে। কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি ব্যাপারে কি বলা হয়েছে, মো। তাহলে এটা অনেকভাবে লেখা হয়, অনেকভাবে লেখা হয়, যে পার ওহম বললাম না, এটা এভাবে লেখা হয়, এভাবে লেখা হয়। আর এইটারই আর একটা অপর নাম হলো মো। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 4 নম্বর অধ্যায় তড়িৎ রসায়নে গিয়া এভাবে লেখা হয়েছে, বুঝছো। তবে তুমি এসআই এককটা মনে রাখবে ভালো করে। গেল, এবার আসো এই যে রোধ বললাম, এই যে রোধ, রোধের সূত্র কয়টা, বা রোধের নির্ভরশীলতা কয়টা, কয়েকটা কথা দেখো এখানে। তোমরা দুইটা কথা প্যাচ লাগাই দাও, ভালো করে খেয়াল করো। অনেকে বই রিডিং পড়ো না, ও ভালো করে রিডিং পড়ো নাই, ঠিক আছে, খেয়াল করো ভালো করে আমার কথাটা। যদি বলে রোধের সূত্র কয়টা, দুইটা, রোধের নির্ভরশীলতা কত, চারটা। দেখো ভালো করে, আমি লিখে লিখে বুঝাই জিনিসটা। রোধের সূত্র দুইটি, নির্ভরশীলতা চারটি। আমি একবার ভুল করছিলাম, পরে দেখি যে না, এটা তো বইয়ে আছে, বুঝছো। সূত্র দুইটি, নির্ভরশীলতা চারটি, ঠিক আছে। সূত্র দুইটা কি কি আমরা সবাই জানি। একটা হলো যে আর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, আর এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফল ব্যস্ত অনুপাতিক, ঠিক না। এখান থেকে একসাথে সূত্রটা চলে আসছিল কি, একসাথে সূত্রটা চলে আসছে এরকম, আর সমানুপাতিক রো এল বাই এ, রো এল বাই এ। যেখানে রো এর পরিচয় কি ছিল বলতো, যেখানে রো, আমি যদি রো বাই করতে চাই, রো, রো এগুলো চলে আসে, রো এগুলো চলে আসে কি আর এ বাই এল, ঠিক না, আর এ বাই এল। ওকে, এটা বুঝলাম। আর নির্ভরশীলতা চারটা আমরা এ মনে রাখতে পারি, লেট, লেট দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে, লেট দিয়ে মনে রাখতে পারি। এল ফর লেন্থ, এল ফর কি, লেন্থ বা দৈর্ঘ্য, ঠিক আছে না, পরিবাহীর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। এ ফর এরিয়া, বা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। লেন্থ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। টি ফর টেম্পারেচার, তাপমাত্রার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর এই যে ই ফর হচ্ছে এলিমেন্ট, ই ফর কি, এলিমেন্ট। এলিমেন্ট মানে কি, উপাদান না, এলিমেন্ট মানে কি, উপাদান। তাহলে রোদের ওই যে পরিবাহীর যে উপাদান, কি উপাদান দ্বারা তৈরি, রড কিন্তু ডিপেন্ডেন্ট, এটা কিন্তু একটা ব্যাপার স্যাপার। তাহলে দেখো পরীক্ষা যদি ভুল করি আমরা, এই 4 নাম্বার পয়েন্টটা থেকে আমরা ভুল করি আর কি পরীক্ষায়। দেখো এই যে তুমি রোদ যে দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, এটা তোমার সূত্র থেকে পেয়ে গেছো। ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, সূত্র থেকে পেয়ে গেছো, ঠিক আছে না। তো তাপমাত্রার উপর ডিপেন্ড করে, আমরা ওই প্রথম দিকে বলে ফেলছি। এই তিনটা তোমার মাথার মধ্যে অটোমেটিক থাকে। তুমি পরীক্ষা ভুল করে কি জানো, পরীক্ষা ভুল হবে 4 নাম্বার পয়েন্টটা, এলিমেন্ট। রোদের পরিবাহীর উপাদানের উপর ডিপেন্ড করে, মনে হবে পরীক্ষার মনে এবং উপাদান, উপাদান তো মনে হইতো না, এটা মনে হয়, ঠিক আছে, কিন্তু উপাদানের উপর ডিপেন্ড করে, বুঝছো। তাহলে এই 4 নাম্বার পয়েন্টে ভুল হইলে হইতে পারে, ভালো করে দাগ দিয়ে রাখো। এই যে একটা পড়ার সময় তোমার কি ভুল হইতে পারে জানা, এটাও একটা পড়ার স্টাইল, বুঝছো। গেল, তো যেটা বলতেছিলাম, দেখো সূত্রটা কি পাইছি, রো এল এল বাই এ। এই যে রো, এটাই হচ্ছে তোমার আপেক্ষিক রোধ। দেখো তাহলে আমি আরেকটা টপিক পাইলাম, আরেকটা রাশি পেয়ে গেলাম, নাম হলো আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ বা হচ্ছে এটাকে বলে রোধাঙ্ক, কি বলে, রোধাঙ্ক, রোধাঙ্ক। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, রো দ্বারা প্রকাশ করি, রো ইকুয়াল টু আর এ বাই এল। আরেকটা সূত্র পাইলাম, ঠিক আছে। তো এটার একক মাত্রা কি, এগুলো লাগে আর কি, ঠিক আছে। একক মাত্রা কি, একক, একক। তাহলে এককটা কি হবে বলতো, উপরে আছে ওহম, উপরে আছে মিটার স্কয়ার। দেখো আমরা যদি বাই করতে যাই, ওহমরা যদি আমরা কিভাবে লিখি, এভাবে লিখি ওহম, আর ক্ষেত্রফল মানে তো মিটার স্কয়ার, নিচে কি আছে এল মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি, মিটার। তাহলে মিটার মিটার কাটা গেলে কি চলে আসে, ওহম মিটার চলে আসে। তাহলে আমরা কি পাইলাম, ওহম মিটার পাইলাম। এটা হচ্ছে তোমার কিসের একক, আপেক্ষিক রোধ বা রোধাঙ্কের একক, ঠিক আছে। ওকে, এটা পেয়ে গেছি। এবার আসো একটা পড়া, তোমরা লাইন মাঝখানটা পড়ো না আর কি।
আমরা তো অনুশীলনের এমসিকিউ ভালো করে পড়ে যাবই, ঠিক আছে, ভালো করে একবার ঠাটা মুখস্থ বুঝে না বুঝে যেমনি পারি না কেন আমরা পড়ে যাবো, পরীক্ষা যাতে মিস না হয় এটা তো পড়ে যাবোই। কিন্তু আমরা মেন বই পড়তেছি কেন? মেন বই পড়তেছি মেন বইয়ের আমাদের উপর যাতে একটা যাতে কনফিডেন্স আসে। দেখো তুমি যতই অনুশীলনী এমসিকিউ সলভ করো না কেন, কিন্তু তুমি যদি মেন বইটা ভালো করে না পড়ো, তোমার মনের মধ্যে একটা রিয়াল কনফিডেন্স আসবে না, মনে হবে যেন কি একটা বাকি আছে। এটা তো একটা ব্যাপার আছেই, রিয়াল কনফিডেন্স আসবে না। আর একটা হলো যে তুমি যখন মেন বই ভালো করে পড়বা, ঠিক উল্টা কথা, তোমার অটোমেটিক একটা ভালো কনফিডেন্স আসবে। তোমার মনে হবে ভাই আমি মেন বইও পড়ছি ভালো মতো, পাশাপাশি আমার অনুশীলনে পড়ছি ভালো মতো, তাহলে মনের মধ্যে একটা কনফিডেন্স ভালো করে আসবে, যাবে না আমি ভালো করে পড়ছি মনে হয়, বুঝছো কিনা, এটা একটা কনফিডেন্স আসবে। আর একটা হলো যে আসলেই তোমার এটা উপকার করবে কেমনে জানো, তুমি বাই চান্স যদি এমন হয়, আগে কিন্তু এরকম করতো যে মেন বই থেকে ভিতর থেকে প্রশ্ন করে দিত, বাই চান্স যদি এমন হয় যে এই বছর আইসা তোমাকে অনুশীলনের থেকে বেশি প্রশ্ন না দিয়া বা কম দিয়া মেন বইয়ের ভিতরের থেকে কিছু কথাবার্তা দিয়ে দিচ্ছে যেগুলো অনুশীলনের মধ্যে ছিল না, ঠিক আছে না, তখন তুমি কি করবা? তখন তো তোমার রিস্ক হয়ে গেল। তো আমার কথা হচ্ছে তুমি যখন প্রিপারেশন নেবা তখন কেন রিস্ক নিয়ে প্রিপারেশন নিবা? আমার কথা হলো এটা, তোমার প্রিপারেশন হতে হবে সর্বোচ্চ, আমার তোমার প্রিপারেশন হতে হবে সর্বোচ্চ। তুমি বলবো যে ভাই কই থেকে প্রশ্ন আসতে পারে খালি আমারে কন, ঠিক আছে, আমি সব পড়ে ফেলবো, এবার কেমনে প্রশ্ন আসে আমি দেখবো। তোমার প্রিপারেশন হতে হবে এই লেভেলের, ঠিক আছে, কেন শর্টকাট তুমি ফলো করবা, ঠিক আছে। তো আমরা মেন বইয়ে পড়বো, ভিতরে পড়া পড়বো, অনুশীলন সলভ করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে আপেক্ষিক রোধ, এটা কিন্তু আবার সবগুলো রাশির উপর ডিপেন্ড করে না। আপেক্ষিক রোধ মানে দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, তোমরা বইয়ের অনেকে হয়তো পড়ো না। নির্ভর করে উপাদানের উপরে, উপাদান অর্থাৎ কি উপাদান দ্বারা তৈরি, এটা কিন্তু একটা ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে তামা রূপার কিন্তু আপেক্ষিক রোধ এক হবে না, ঠিক আছে, ডিফারেন্স হবে, বুঝছো, ডিফারেন্ট হবে। এই উপাদান এবং তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাহলে একটু বই থেকে দেখা দাগায় নিও, অথবা আমার কথা মতো লেখা নিও, নোট করে তো যেমনি পারো এমনি, ঠিক আছে, এই দুটো কথা পড়ো। তাহলে এটা শুধুমাত্র কি উপর ডিপেন্ড করে, এই যে তোমার এই যে উপাদান এবং তাপমাত্রা অর্থাৎ টি আর এর উপর ডিপেন্ড করে, বুঝছো। তাহলে খেয়াল করে দেখো কি কি কনফিউশন বুঝলাম, সহজ জায়গার মধ্যে কনফিউশন। রোধের সূত্র দুইটি, নির্ভরশীলতা চারটি, এর মধ্যে শেষে যে দুইটা পয়েন্ট তাপমাত্রা এলিমেন্ট, এটার উপরে শুধুমাত্র রোধ ডিপেন্ড করে, বুঝছো, একথা করবা। তাহলে দেখো একটা হলো পরিবাহিত আপেক্ষিক রোধ আর রোধাঙ্ক, এগুলো কিন্তু প্রশ্ন আসে যে আপেক্ষিক রোধের একক কি, কি এরা কার উপর ডিপেন্ড করে, এসব প্রশ্ন কিন্তু আসতে পারে। আরেকটা টপিক আছে, নাম হলো পরিবাহিতা, পরিবাহিতা না সরি পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, পরিবাহিতাঙ্ক বা এটাকে তুমি আপেক্ষিক পরিবাহিতা বলতে পারো। কি বলতে পারো? আপেক্ষিক পরিবাহিতা। দেখো রোধের বিপরীত রাশিটা যদি পরিবাহিতা বলতে পারো, তাহলে আপেক্ষিক রাশির উল্টা রাশির কি বলতে পারো? তাহলে দেখো রোধের বিপরীত রাশির নাম হলো পরিবাহিতা, তাহলে আপেক্ষিক রোধের উল্টা রাশির নাম কি? আপেক্ষিক পরিবাহিতা, ঠিক আছে না। তাহলে দেখো এই টপিকের আরেকটা নাম হলো আপেক্ষিক পরিবাহিতা, আমি বলতেছি দেখো আপেক্ষিক পরিবাহিতা। তোমরা তড়িৎ রসায়নে যারা ক্লাস করছো আমার, তারা জানো ভালো করে এটা, ঠিক আছে না। তাহলে 1/ρ এটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, সিগমা সিগমা ইকুয়াল টু 1/ρ, ঠিক আছে। এটাকে বলে আপেক্ষিক পরিবাহিতা, সরি আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক বলা হয়, পরিবাহিতাঙ্ক বলা হয়, ঠিক আছে। তো এটার একটা কি, অবশ্যই 1/ρ এর উল্টা হবে। রো যদি ওহম মিটার হয়, তাহলে উল্টা রাশি কি, পার ওহম পার মিটার না, অর্থাৎ আমরা জাস্ট একটা ইনভার্স লাগিয়ে দিলে হয়ে গেল। এটা হচ্ছে কি আমার আপেক্ষিক পরিবাহিতা বা হচ্ছে পরিবাহিতাঙ্কের একক, ঠিক আছে। তাহলে তোমরা এই তিনটা রাশি একটু খেয়াল রাখবা সবসময়, কথা বলার মধ্যে যাতে প্যাচ না লাগে, ঠিক আছে, কথা বলার মধ্যে প্যাচ না লাগে, তুমি বুঝে বুঝে বলার চেষ্টা করবা যে রোধের নির্ভরশীলতা কয়টি, সূত্র কয়টি, ঠিক আছে, এবং এখানে তিনটা রাশি মানে কি, পরিবাহিতা একটা, আপেক্ষিক রোধ একটা, আপেক্ষিক পরিবাহিতা একটা, পরিবাহতাঙ্ক একটা, কোনটার একক কি মাত্রা কি, এই ব্যাপারগুলো খেয়াল রাখবা, ঠিক আছে। এবার আসো কিছু কনসেপচুয়াল কথা আমরা উত্তর বাই করি, ঠিক আছে। এই যে বললাম আর সমানুপাতিক এল আর আর সমানুপাতিক 1/a, এখান থেকে কিছু কনসেপচুয়াল কথাবার্তা বাই করি। দেখো কেমনে বাই করতে পারি। এই যে তুমি বললা নাম্বার 1 আর সমানুপাতিক এল, এখান থেকে তুমি কি বলতে পারো? বলতে পারো যে এল মানে কি, পরিবাহীর দৈর্ঘ্য না, যে তারটা বেশি লম্বা তার এল বেশি, তাহলে লম্বা তার, দেখো তার নিয়ে আমরা কথাবার্তা বলবো, তার এখানে কনসেপচুয়াল কথাবার্তা, দেখেছে, এটা বুঝা বুঝা পড়তে হবে। তারটা লম্বা হইতে পারে, খাটো হইতে, সরু হইতে পারে, তার লম্বা হইতে পারে, সরু হইতে পারে। আমরা বাই করতে চাই কোন তারের মধ্যে দিয়ে কারেন্ট বেশি যাইব, ঠিক আছে। দেখো তো যেই তার বেশি লম্বা, দৈর্ঘ্য বেশি, তার রোধও বেশি, আর যার রোধ বেশি, যার রোধ বেশি তার কি তড়িৎ প্রবাহ কম না? তাহলে দেখো লম্বা তারের এল বেশি, এল বেশি মানে আরো বেশি, আর বেশি মানে কি আই কম, তাহলে লম্বা তারের মধ্যে কিন্তু কারেন্ট কম যাবে, ঠিক আছে না। আর যে সরু 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 মানে কি, বা খাটো যদি বলো না কেন, তার ইয়া কি, দৈর্ঘ্য কম, দৈর্ঘ্য কম হইলে কি হবে, তার আর কম হবে, আর যদি কম হয় তাহলে আই বেশি,
বুঝছো? তাহলে দেখো কোন তার দিয়ে কারেন্ট বেশি যাবে এটা কিন্তু আমরা বাই করে ফেলতে পারতেছি, ঠিক আছে না? এটা একটা ব্যাপার। যদি তার ক্ষেত্রফল সেম থাকে তাইলে, বুঝছো? ক্ষেত্রফল যদি কনস্ট্যান্ট থাকে। আরেকটা হচ্ছে এরকম ভাবে বাই করতে পারি, আর সমানুপাতিক 1/a থেকে বলতে পারি কিছু কথা তার নিয়ে, ঠিক আছে? তো তারের তারটা হইতে পারে কি মোটা তার হইতে পারে অথবা চিকন তার হইতে পারে, ঠিক আছে? যদি দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকে তাহলে ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করবে। তো মোটা তারের কি, যেটা মোটা তার এটার কি ক্ষেত্রফল বেশি না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি না? তো মোটা তারের কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, একথা মানে কি এ বেশি মানে কি তার আর কম, আর কম মানে কি আই কিন্তু বেশি। তার মানে যেটা মোটা তার তার ক্ষেত্রফলটা বেশি, এ বেশি হলে তার কি হবে আর কম হবে, রোধ কম হবে। আর রোধ যদি কম হয় তার মধ্যে কি তড়িৎ প্রবাহ বেশি না? তুমি ছোট দিয়ে চিন্তা করবা, তাহলে মোটা তারের তড়িৎ প্রবাহ কিন্তু বেশি, আর চিকন তারের ক্ষেত্রে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তাহলে আর বেশি হবে, আর বেশি হইলে আয় কম হবে, বুঝছো? তুমি যা ছোট দিয়ে খেয়াল রাখবা, দেন পরীক্ষা হলে গিয়ে তুমি চিন্তা করে বলতে পারবা, ঠিক আছে? এখন তোমার যদি বলি কোন ধরনের তারের সবচেয়ে বেশি তড়িৎ প্রবাহ পাওয়া যায়, আমরা লম্বা এবং সরু এই দুইটা তারের মধ্যে পাইলাম যে সরু তারে কি বেশি কারেন্ট বেশি যায়, এবং মোটা তারে বেশি কি যায় কারেন্ট বেশি যায়। তাহলে দেখো যে তারটা একটু মোটা এবং একটু ছোট এটা দিয়ে কিন্তু কারেন্ট বেশি যাবে, বুঝছো? দেখো মিলাও যে তারটা সরু মানে কি একটু কম লম্বা, আর একটা হচ্ছে একটু মোটা, এর মধ্যে কি যাবে বেশি কারেন্ট যাবে। তাহলে কোন ধরনের তার ব্যবহার করা উপযুক্ত আমরা কিন্তু এমনি বুঝতে পারবো। তাহলে এখান থেকে যদি কনসেপচুয়াল কখনো প্রশ্ন আসে তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারবো যে কোন ধরনের তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কম যাবে বেশি যাবে, জাস্ট এই সূত্রটার কনসেপ্টটা কাজে লাগে কিন্তু আমরা বলতে পারি ছেলে, বুঝছো? তাহলে আমরা ইঞ্জিনিয়ার হয়ে গেলাম নাকি, কিছুটা কোন তার ব্যবহার করা ভালো আমরা বুঝে ফেললাম নাকি। তাহলে আশা করি তুমি এই বোর্ডের মধ্যে যে কনসেপচুয়াল কথাগুলো বলছি, একক মাত্রাগুলো বলছি, যেগুলো কনফিউশন ক্লিয়ারিং কথাবার্তা বলছি তুমি এগুলো মনে রাখতে পারবা, ঠিক আছে? তাহলে বলো এতটুকু ক্লিয়ার কিনা, সবাই বলো এতটুকু ক্লিয়ার কিনা। তাহলে এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা রোধের সমবায় পড়বো। শুধু আমার ক্লাস না, এই পৃথিবীতে তুমি যার ক্লাসই করো না কেন তোমাকে অবশ্যই আবার বই নিয়ে বসতে হবে, বুঝছো? কথা ক্লিয়ার কিনা? অবশ্যই তোমাকে বই নিয়ে বসতে হবে। তবে ডিফারেন্সটা কোথায়, যে আমার ক্লাসের পর তোমাকে তোমার ম্যাক্সিমাম পড়াই ক্লিয়ার হয়ে যাবে, তোমার পড়া হয়ে যাবে, তোমার পড়া পড়তে কম সময় লাগবে, মেইন বইটা পড়তে সময় কম লাগবে। এটা হচ্ছে ক্লাস করার মাহাত্ম্য, ঠিক আছে? ক্লাস করার তাৎপর্য এটাই। সরে দাঁড়ালাম, তাহলে স্ক্রিনশট নিতে পারো তাইলে। আচ্ছা ক্লিয়ার, হ্যাঁ? এটা বেশি সমস্যার কথা না, তুমি আমার কথাগুলো একটু খেয়াল রাখবা যে কত রকম টাইপের প্রশ্ন আসতে পারে, এবং এই জায়গার মধ্যে কি কি সতর্ক থাকবো, কেমনি মনে রাখবো, ঠিক আছে? এইগুলো খেয়াল রাখলেই হবে। তুমি ছোট ছোট করে বইয়ের মধ্যে স্টিকি নোট বা নোট করে রেখে দিতে পারো, খাতার মধ্যে না রাখাই ভালো, ঠিক আছে? বইয়ের মধ্যে নোট করে ফেলতে পারলে বেস্ট, বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে। বুঝতে পারলাম তাইলে? এবার যদি আমি বইয়ের টপিক অনুযায়ী যাই, সিরিয়ালে হয়তো চলে আসবে দুই রকমের সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল শ্রেণী সমবায়, তুল্য রোধের কথাবার্তাগুলা, ঠিক আছে? তুল্য রোধের কথাবার্তাগুলা তুল্য রোধের কথাবার্তা চলে আসবে। এখানে আমরা জানি সূত্রগুলা কি জানি, শ্রেণী সমবায় সূত্র কি জানি, সমান্তরাল সমবায় সূত্র আমরা জানি, ঠিক আছে? তো দুই রকম সমবায় আছে, এটা লেখার দরকার নেই, আমরা কথাটা শুনো কি বলতেছি। শ্রেণী সমবায় একটা কি, এটা আমরা অনেক ম্যাথ করছি, এটা আমাদের কারোরই অজানা না। একটা সমান্তরাল সমান্তরাল সমবায়, ঠিক আছে? শ্রেণী সমবায় একটা হলো সমান্তরাল সমবায়, আমরা ম্যাথ করাবো সবার শেষের দিকে, ঠিক আছে? তো এখানে আমরা জানি সবগুলো রোধ যোগ করে ফেলি, আর এখানে হচ্ছে 1/rp = 1/r1 + r2, এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে? এগুলো কঠিন জিনিস না, এগুলো জাস্ট একবার রিডিং দিয়ে রাখবা, কঠিন জিনিসই না বাদ, ঠিক আছে? একটা কথা আমরা বলতে পারি, তাও তোমরা আগে থেকে জানো, শ্রেণীতে তড়িৎ প্রবাহ সেম থাকে, আর সমান্তরালে বিভব পার্থক্য সেম থাকে, ঠিক না? ভোল্টেজ সেম থাকে দুই প্রান্তের। আর তোমরা তো জানোই যে রোধের ক্ষেত্রে যেরকম সূত্র, এরকম এর উল্টা সূত্র কোথায় ধারকের ক্ষেত্রে, একটু বলে দিই। দেখো রোধের ক্ষেত্রে শ্রেণী আর সমান্তরালের সূত্রগুলা যেরকম, এর উল্টা সূত্র কোথায় ধারকের ক্ষেত্রে, এটাও তোমরা জানো, ধারক স্থির তড়িতের ক্ষেত্রে গিয়ে দেখবা। আর এই যে স্প্রিং ধ্রুবক আছে না, স্প্রিং ধ্রুবকটা কে দ্বারা প্রকাশ করা হয়? তো এখানে স্প্রিং ধ্রুবকের যে তুল্য স্প্রিং ধ্রুবক
বাই করতে গেলে তখনও কিন্তু দেখবা যে ধারকের মতো সূত্র, অর্থাৎ তুমি দুই জায়গায় ব্যতিক্রম পাইবা। দেখো দুই জায়গায় উল্টা পাবা। তুমি যে রোধের সূত্রগুলো পড়ছো না, যে সমান শ্রেণী সমবায়ে আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ইকুয়াল টু, আর সমান্তরাল সমবায়ে হচ্ছে ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, ঠিক না? এই কথাগুলার উল্টা সূত্র পাবা কোথায়? ধারকের ক্ষেত্রে এবং স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে মিলিয়ে পড়ে দেখবা, ঠিক আছে? আচ্ছা, একটু বলে দিলাম। আর আমরা আরেকটু কথা বললাম যে শ্রেণীতে তড়িৎ প্রবাহ সেম থাকবে, সমান্তরালে ভোল্টেজ সেম থাকবে, ঠিক আছে? ওকে, শেষের দিকে আমরা ম্যাথ দেখাবো। ওকে, এটা নিয়ে কোনো কঠিন কিছু না, এটা আমরা 9-10 দিকে পারি, এটা বাদ দিলাম, এখানে কোনো পড়াই নেই আসলে। আচ্ছা, এবার আসো বিদ্যুৎ শক্তি বলে ফেলছি মোটামুটি, এগুলা ক্ষমতা ওরা ওই যে বিভিন্ন বিদ্যুৎ বিল হিসেবে ম্যাথটা আসতো, তাই না? আচ্ছা, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? এই সংখ্যাটা আসে পরীক্ষায় প্রায়, আমি বলতেছি আস্তে আস্তে তারা। 1 কিলোওয়াট সমান 1 বিউটি, 1 ইউনিট, অনেকগুলো নাম বলা হয়। আচ্ছা দেখো, এই যে লাইনটা খেয়াল করো, বইয়ের মতো লাইনটা আছে, তুমি ম্যাচ করে লাগাই ফেলো একসাথে, যে 1 কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে, সমান হইলো 1 ইউনিট। এটা যদি আমরা বলি 1 বিউটি, বিউটি, ঠিক আছে? বিউটি মানে কি? বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে? তাহলে এটা যেটা আমরা কারেন্ট মাপি, বিদ্যুৎ বিল মাপি, বিদ্যুৎ বিল, ঠিক আছে? বলি না 1 ইউনিটে কত টাকা, আমরা বলি না, আমরা হিসাব করি না? হিসাব করি কিন্তু। তাহলে তোমাকে মনে রাখা লাগবে নাম্বার 1 এগুলোর অপর নামগুলো কি খেয়াল রাখলা। নাম্বার 2 খেয়াল রাখলা হচ্ছে এই যে 1 কিলোওয়াট ঘন্টা এর সমান কত জুল। এটা কিন্তু একটা বৈদ্যুতিক ক্ষমতার একক। এটা কি? বৈদ্যুতিক ক্ষমতার একক, বৈদ্যুতিক ক্ষমতা, বৈদ্যুতিক ক্ষমতার একক। ক্ষমতা মানে কি? পি না, পাওয়ার না? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, বুঝছো? মনে আছে কিনা? এই সূত্র দিয়ে কিন্তু আসে, এই সূত্র দিয়ে কিন্তু আমরা ম্যাথ করতে হইতো, মনে আছে কিনা? তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত বাই করতে হবে আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো কত কি, তাহলে 1 কিলোওয়াট মানে কি? কিলোওয়াট মানে কি? এক কিলো মানে 1000, তাহলে 1000 ওয়াট কোন 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, তাই না? তাহলে যদি আমরা গুণ করতে যাই তাহলে কত পাই? দেখো তো কত পাই বলো। তাহলে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার, তাই না? 1 কিলোওয়াট আওয়ার, তাহলে 1000 ওয়াট আওয়ার, বা গুণ করলে আস্তে আস্তে চলে আসে, এটা চলে আসে। আমরা একক গুলা বাদ দিয়ে সংখ্যাটা বাই করি। দেখো তাহলে দেখো 1000 গুণ 3600 গুণ করলে কত হয়? 36, 2টা শূন্য, 3টা শূন্য, 5টা শূন্য, 1 2 3 4 5। এটাকে যদি আমরা একটু বৈজ্ঞানিক এককে লিখি তাহলে এরকম ভাবে আসে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 এত জুল, ঠিক আছে? এটা কিন্তু আসে, এটা একটা মান আছে কিন্তু। জুল সেকেন্ড বলতে পারো আর কি, জুল না, জুল সেকেন্ড বলবা, ঠিক আছে? আচ্ছা দেখো, যাই হোক, আমরা এককটা নিয়ে আমাদের টেনশনের কারণ নাই, আমাদের সংখ্যাটা খেয়াল রাখতে হবে মিলিয়ে। দেখো কেমন, আমরা 3.6 উপরেও 6 থাকবো, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে? তো সংখ্যাটা একটু খেয়াল রাখবা, তাহলে হয়ে গেল। এখান থেকে 1 কিলোওয়াট সমান কত, এটা যদি খেয়াল রাখতে পারো তাহলেই হবে। এই সংখ্যাটা দিয়ে জিজ্ঞাসা করে বারবার যে সমান কত কত কত, ঠিক আছে? আচ্ছা, যেই বাতির ক্ষমতা বেশি, এই বাতিটা বেশি মোটা হয়, ঠিক আছে? এটা একটা কনসেপ্ট আছে এখানে, দেখবা যে বাতির ক্ষমতা বেশি বেশি মোটা হয়। আচ্ছা, এখানে কিছু কথা আছে, যেমন ধরো টপিকটার নাম হইলো, আমরা যখন একটা শক্তি ব্যয় করি তখন পুরাটা কিন্তু কাজে লাগে না, বুঝছো? পুরাটা কাজে লাগে না, আমাদের কিছু পরিমাণ শক্তি নষ্ট হয়ে যায়, এটা নষ্ট ভোল্টেজ বলে। তো নামে ডাকা হয় আর কি। হ্যাঁ, তো নষ্ট ভোল্টেজ কি একবার দেখবে এখান থেকে, এমন কঠিন পড়া নাই। অভ্যন্তরীণ রোধ নামে একটা কথা আছে যেটা ক্ষয় করে আর কি এক্সট্রা। টপিকের নাম আমি পাই করে দেখো, মানে ম্যাথটা তো আছে, ম্যাথ দরকার নেই। বৈদ্যুতিক ফিউজ, এই টপিকটা পড়তে হবে। ফিউজ, ফিউজ টপিকটা দেখো কি কি পড়া। বৈদ্যুতিক ফিউজ, বৈদ্যুতিক ফিউজ, ফিউজ থেকে কি পড়া দেখো। এখানে তুমি কয়েকটা ভুল করবা। দেখো ফিউজের মধ্যে নাম্বার 1 কথা মনে রাখবা, নিম্ন তাপমাত্রা নিম্ন গলনাঙ্ক, নিম্ন রোধ, সরি, নিম্ন রোধ ইউজ করবা, নিম্ন তাপমাত্রা দিবা, সব নিম্ন নিম্ন, ঠিক আছে? সব নিম্ন করে দিবা এখানে, ঠিক আছে? সব কম কম করে দিবা। তাহলে ফিউজের একটা বৈশিষ্ট্য কি, এখানে নিম্ন রোধ নিম্ন তাপমাত্রা, তাহলে দেখো হ্যাঁ সরি, নিম্ন রোধ তাপমাত্রা না, নিম্ন গলনাঙ্ক বলবা, এটা গলনাঙ্ক কম হয়, নিম্ন রোধ নিম্ন গলনাঙ্ক, এই হলো একটা বৈশিষ্ট্য। নাম্বার 2 বৈশিষ্ট্য হইলো, তুমি বইয়ের পাশে যেভাবে লিখে দিয়েছে সেভাবে লেখো, কারণ বইয়ের মধ্যে একটু লাইনের পর লাইন লেখা তো পড়তে মনে হয় না, ঠিক আছে? এই রোধের মধ্যে কি কি থাকে?
3 ভাগ সীসা 1/3 থাকে। তাহলে দেখো এখানে সীসা অনুপাত 3 ইকুয়াল টু কত? 3:1। ঠিক আছে, 3:1। তো তোমরা এই জায়গার মধ্যে ফ্যাস লাগাই ফেলো যে কত ইস্টু কত, কত কোনটা সমান কত 1। ঠিক আছে, এটা ফ্যাস লাগাই ফেলো যে এটা কি 3:1 নাকি 1:3, এটা কি সীসা 3 নাকি 3 অনুপাত সীসা, এর মধ্যে এটা ফ্যাস লাগাই ফেলো। ঠিক আছে, তো তোমাকে আমি একটা বুদ্ধি শেখাই, দেখো মনে রাখার বুদ্ধি শিখে দেখো। এই যে বাংলাতে দন্ত স বা স কয় রকমের আছে বলতো? 3 রকমের আছে না? স, দন্ত স, মূর্ধন্য স আর কি তালিব স। 3 ধরনের আছে না? 3 ধরনের আছে না? এমনি মনে রাখবে যে স এর পার্টটাতে থাকবে 3 আর 3 থাকবে হলে 1। তাহলে এটা কিন্তু 3 এর কিন্তু 3 না, 3 হচ্ছে 1। সীসা হলো 3 ধরনের। তাহলে তোমার যদি কোনো প্রশ্ন করে বলতো ফিউজের মধ্যে 3 অনুপাত সীসা সমান কত, তুমি বলবো ভাই সীসা স তো 3 রকমের আছে বাংলাতে, তাহলে মনে রাখবো যে এখানে অনুপাতে স এর অনুপাতে থাকবে। এটা তাহলে দুইটা যদি প্রশ্ন করে এটা কি 1:3 হবে নাকি 3:1 হবে, তখন তুমি বলবো ভাই স যে দিকে আছে এদিকে 3 থাকবো, তো স কোন দিকে আছে? পরে আছে, তাহলে পরে থাকবো 3, তাহলে এটা হবে আনসার। আর প্রথমে থাকবে 1। বুঝছো? তাহলে এইভাবে করে একটু খেয়াল রাখবা যাতে প্যাচ না লাগে। বুঝছো? আমি জানি তোমার ভুল হইতে পারে, কি এটাই তোমার প্যাচ লাগে, তুমি সবই মনে থাকে কিন্তু এটাই তুমি প্যাচ লাগে, আমি জানি। ঠিক আছে, কারণ আমি তো তোমার এত ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি জানি তোমার কোন কোন জায়গায় দাঁত লাগবে। ঠিক আছে, এই একটা কথা। আরেকটা হচ্ছে ভাই এই ফিউজ কি শ্রেণী সমবায় ব্যবহার করবো নাকি সমান্তরালে ব্যবহার করবো? আনসার হচ্ছে শ্রেণী সমবায় ব্যবহার করবো। ঠিক আছে, এই কথাটা তুমি পড়বা। এখানে কি ধরনের ধাতু ব্যবহার করবা? সংকট ধাতু। কি ব্যবহার করবা? কার রোধ, কার ঘর্ষণাঙ্ক ধাতুর, তাহলে কোন ধরনের ধাতু? সংকট ধাতু। তাহলে এখানে তুমি নর্মাল ধাতু কিন্তু ইউজ করবা না, কি ইউজ করবা? সংকট ধাতু ইউজ করবা। সংকট ধাতুর গলনাঙ্ক হবে কম, রোধও হবে কম, এটা তুমি ইউজ করতে পারবে এই জায়গার মধ্যে। ঠিক আছে, এবং এই যে বললাম গলনাঙ্ক কম, কত ডিগ্রি সেলসিয়াসের কম? মনে রাখবা লেস দেন 300 ডিগ্রি। ঠিক আছে, লেস দেন, এই তারের গলনাঙ্ক কত? লেস দেন 300 ডিগ্রি সেলসিয়াস, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝছো? এই তাপমাত্রা কম থাকতে হবে। দেখো কয়েকটা কথা ভাইয়া, এখানে সংকট ধাতু ইউজ করবো। সংকট ধাতু রোধ কম হবে, গলনাঙ্ক কম হবে। সংকর কেন বলছে বলতো? এই যে তুমি দুটো জিনিস মিক্স করলা, এদের মতো সংকর। সংকর মানে তো বিশুদ্ধ না। বিশুদ্ধ মানে কি? হয় তামা, হয় রূপা, হয় সীসা, হয় টিন, একটা একটা। আর যদি একাধিক যদি মিক্স থাকে তাকে বলে সংকর। তাহলে দেখো তো সংকর ধাতু না এখানে ইউজ করলা, কত অনুপাত কত এটা মনে রাখলা। এবার তাদের সংকর ধাতুর কি হবে? সবকিছু নিম্ন কম কম হবে, নিম্ন নিম্ন হবে। নিম্ন কি? নিম্ন রোধ, নিম্ন গলনাঙ্ক, এগুলো হবে। ঠিক আছে, তো এই যে বললাম নিম্ন গলনাঙ্ক, তাহলে গলনাঙ্কটা কত কম, কত কম? তুমি চিন্তা করে ফেলবা 300 কম। ঠিক আছে, তাহলে একসাথে তুমি চিন্তা করে ফেলবা। কথা বুঝছো কিনা? তাহলে দেখো এই কথাগুলো যদি খেয়াল রাখতে পারো, তোমার আর এখানে প্যাচ লাগবে না। বুঝছো? বিশুদ্ধ তার ইউজ করা হয় না, কি ইউজ করা হয়? সংকর ধাতু, সংকর তার ইউজ করা হয়। ঠিক আছে, কারণ বিশুদ্ধ পরিবাহের তাপমাত্রা গলনাঙ্ক অনেক বেশি হয়, গলনাঙ্ক বেশি হলে সমস্যা। ঠিক আছে, তাহলে বলো ফিউজ নিয়ে তোমরা যদি কখনো প্রশ্ন করে ফিউজ সম্পর্কে সত্য নয় কোনটি, মিথ্যা নয় কোনটি, ঠিক আছে, তারপর তোমরা যদি জিজ্ঞাসা করে নিচে কোনটি ফিউজের বৈশিষ্ট্য, পারবা না এরকম প্রশ্ন করলে? তুমি একটু বুঝে বুঝে পারবা, তাহলে মনে থাকবো। ঠিক আছে, আমি কি ক্ষমতা বলে ফেলছি বলে? আচ্ছা সরি সরি, এটা ক্ষমতা হবে না, বৈদ্যুতিক শক্তি হবে। বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক ক্ষমতা না। শক্তি আর ক্ষমতা এক না, বৈদ্যুতিক শক্তির একক। ক্ষমতার একক মানে ওয়াট হয়ে যায়। বুঝছো? ওই হচ্ছে বৈদ্যুতিক শক্তি, নট ক্ষমতা। ঠিক আছে, জুল হবে, জুল হবে, এককটা জুল হবে। আচ্ছা গেল। বৈদ্যুতিক ক্ষমতা এই কত সময় দিয়ে ভাগ করতে হবে? মনে আছে না? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা বের হয়ে যাবে। আর বৈদ্যুতিক শক্তি হইলো ওইটা। ঠিক আছে, 1 কিলোওয়াট আওয়ার। তাহলে কিলোওয়াট আওয়ার কিন্তু বৈদ্যুতিক শক্তির একক। ঠিক আছে, এটা ক্লিয়ার। এরপরে যদি আমি চলে আসি, লেখা আছে তড়িৎ কোষ। যদি বই সিরিয়াল অনুযায়ী আগাই, তড়িৎ কোষ না? হ্যাঁ, তড়িৎ কোষ। তো তড়িৎ কোষ নিয়ে তোমরা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 4 নাম্বার অধ্যায় পড়বা। এটা হচ্ছে তোমার পড়ছো অলরেডি, যে প্রাইমারি প্রাইমারি সেকেন্ডারি, হ্যাঁ, তড়িৎ রাসায়নিক কোষ পড়ছো না? প্রাইমারি সেকেন্ডারি আবার 2 রকমের আছে, যে প্রাইমারি সেকেন্ডারি 2 রকমের আছে। তারপর তোমার গ্যালভানিক কোষ, তারপর তড়িৎ বিশেষ্য কোষ পড়ছো না? এক প্রকোষ্ঠ বহু প্রকৃষ্ট পড়ছো না? ওইগুলা এখান থেকে পড়বা, এখান থেকে এই প্রশ্ন আসতো না, বাধ্য। ঠিক আছে, কোষের অভ্যন্তরীণ রোধ আছে একটা জিনিস, তড়িৎ তড়িৎ চালক বল। দেখো এখানে একটা বল, একটা তোমাদের ভুল হয়, আমি একটু বলে দিই। দেখো নামে হইলো তড়িৎ চালক বল, অনেকেই হয়তো খেয়াল করো নাই অথবা খেয়াল করছো। তড়িৎ চালক বল নাম হয়েছে বল, তোমার মনে হতে পারে তড়িৎ চালক বলের একক কি? প্রশ্ন করলো কি তড়িৎ চালক বলের একক কি, তোমার মনে হতে পারে এটা হচ্ছে বল, বলের একক তো নিউটন, তাহলে নিউটন লাগাই দিই। না, তড়িৎ চালক বল নামই হয়েছে বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স নি, ইংরেজি কি? আচ্ছা ইংরেজি একটা হইব। তো তোমার এখানে বলছে কি
ইলেকট্রোমোটিভ ফোর্স, ম্যাগনেটিক না, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ বলা হয়। এটা কি বলা হয়? ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। নাম হইলে বল, কিন্তু বল, এটা কিন্তু বল না আসলে, এটা বিভব। এটা কি? এটা মূলত বিভব পার্থক্য বা বিভব। ঠিক আছে, এটা একক কি হবে? ভোল্টেজ হবে, ভোল্টেজ, ভোল্ট হবে, ভোল্ট। ঠিক আছে, বিভব পার্থক্য একক কি? ভোল্ট হবে। বুঝছো? এটা যাতে সতর্ক থাকো। তাহলে তড়িৎচালক বল বলক, তড়িৎচালক বিভব বলক একই কথা। তাহলে নামে কিন্তু বল, এটা কিন্তু আসলে বল না, এটা কিন্তু বলের একক নিউটন হবে না। ঠিক আছে, বাদ দাও, গেল। এরপরে আসো সিরিয়ালে, বইয়ের টপিক সিরিয়াল অনুযায়ী কি আছে দেখি। মাঝে মাঝে ওই যে অভ্যন্তরীণ রোধের কারণে কিছু বোল্ট নষ্ট হয়ে যায়, এই বোল্টটাকে বলে নষ্ট বোল্ট। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ কিন্তু ভালো না, এই রোধের কারণে নষ্ট হয়ে যায় কিছু বোল্ট। বুঝছো? রোধের উপরে তো ভোল্টেজটা কাজ করে, তাই না? রোধের কারণে এই অভ্যন্তরীণ রোধের এক্সট্রা রোধ এটা কাজে লাগে, এটা হচ্ছে বাধা দেয়, এক্সট্রা বাধা দেয়, এর জন্য কিছু ভোল্টেজ নষ্ট হয়ে যায়, এর কারণে নষ্ট ভোল্টেজ। বুঝছো? এটা বই লেখা আছে, একবার রিডিং দিলে বুঝতে পারবা, খুব সহজ জিনিস। দেখি এরপরে টপিক সিরিয়াল অনুযায়ী বিদ্যুৎ কোষের সমবায়। কি হয়েছে, কি সমস্যা তোমাদের? কমেন্ট দেখি। ফিজিক্সের ম্যাথ ক্লাস, এই শোনো জান্নাতুল ফেরদাউস, নাম্বার ওয়ান, তুমি তো নতুন ভর্তি হয়েছো, তোমাকে ক্লাসে দেখে নি, তুমি তো খেয়াল করো নাই, জানো না। এটা হচ্ছে নাম্বার ওয়ান, আমাদের ইসাক স্যারের বইতে কি কি ম্যাথ করতে হবে, প্লাস শর্টকাট, এটা একটা পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে বা পোস্ট দেওয়া আছে। ঠিক আছে, এটা তো অনেক আগে দেওয়া হয়েছে, তুমি তো খেয়াল করো নাই। পাশাপাশি ইসাক স্যারের বই কি কি ভুল দেওয়া আছে, এটার একটা পোস্ট দেওয়া আছে। তো এই দুটো জিনিস তুমি কাজে লাগালে দিতে হয়। আর তারপরেও আমরা বলছি শেষের দিকে যদি সময় পাই, প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ নিয়ে আমরা কথাবার্তা বলবো। আর আমরা যখন ক্লাস করাই, ক্লাসের পর তো ম্যাথ করাই দেওয়া হয়। যেমন আজকে ক্লাসের পর আমরা এই চ্যাপ্টারের কিছু শর্টকাট ম্যাথটা আমরা দেখবো। তাপগতি বিদ্যা পড়ানোর সময় আমি পড়াইছি, বা যে কোনো চ্যাপ্টার পড়ানোর পর আমি ম্যাথটা দেখাই দিই। ঠিক আছে, আর ম্যাথটা তো খুব বেশি আছে এরকম না। ঠিক আছে, আর এরপরে তো অনুশীলনী ক্লাস হবে, অনুশীলনী ক্লাসের সময় তো তোমাকে ম্যাথ করাই দেওয়া হবেই, তখন তো আর কিছুই বাকি থাকবে না। বাকি থাকবে না মানে তোমার প্রিপারেশন একবার গাছের আগা দিতে দেবো, বুঝছো? তো এত টেনশনের কারণ কি, সমস্যা কি? আচ্ছা, কোষের সমবায়, এই টপিক থেকে বেশি প্রশ্ন আসে না। এখনো তিন রকমের আছে মূলত। যদি বলে রোদের সমবায় কয় রকম, তুমি বলবো দুই রকম। তুমি বলে কোষের সমবায়, বলবো তিন রকম। বুঝছো? একটু ভালো করে বুঝছো, রোদের সমবায় দুই রকমের, শ্রেণী আর সমান্তরাল। কিন্তু কোষের সমবায় তিন রকম, শ্রেণী, সমান্তরাল, একটা মিশ্র সমবায়। বুঝছো? তিন রকমের আছে। আচ্ছা, তাহলে এটা একটা কনফিউশনের জায়গা। ঠিক আছে, এটা তুমি এই জায়গাটাতে এটাই পড়ো, তাহলেই হবে। এর বেশি কঠিন প্রশ্ন আসে না এখান থেকে। ঠিক আছে, তাহলে আমি একটু শুরু করে লেখা রাখবো এর পাশে দিয়া। সমবায়, রোদের সমবায় হচ্ছে, প্রশ্ন ভালো করে পড়ে দাগাই, বুঝছো? তোমরা তো ফার্স্ট দাগাই ফেলো। রোদের রোদের সমবায় হচ্ছে দুই রকম। আর কোষের সমবায়, কোষ, বৈদ্যুতিক কোষ বা কোষের সমবায় হলো তিন রকম। দুইটার মধ্যেই দুইটা কথা কমন আছে, শ্রেণী এবং সমান্তরাল। আর একটা এক্সট্রা আসছে এখানে কোষের সমবায়ের মধ্যে, এটা হচ্ছে তোমার মিশ্র সমবায়। ঠিক আছে, তো নাম ডাবালো করে দীক্ষা, শব্দ ডাবালো করে দীক্ষা জায়গায়ও। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে এই বিগত মেডিকেলে এই এখানে এইরকমই প্রশ্ন আসছে, আর কিছু আসে নাই। এজন্য বাদ। কিসেবের সূত্র, কিসেবের সূত্র দুইটা, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। ঠিক আছে, তো তোমরা বলো তো তড়িৎ প্রবাহ কোন ধরনের রাশি? অনেকবার বলছি ক্লাসে, তড়িৎ প্রবাহ কোন ধরনের রাশি, এটা কি স্কেলার নাকি ভেক্টর? এবং তুমি সাথে আরেকটু বলার চেষ্টা করবা, যারা পারো এই উত্তরটা। কেন এটা ব্যতিক্রম, একটা ব্যতিক্রম ঘটনা আছে এখানে, কেন ব্যতিক্রম এটা সবাই বলবা। কি এমন মানে না সে, এটা সবাই বলবা। ঠিক আছে, এটা ইসাক স্যারের বই বহু আছে, এই জন্য বলতেছি। এটা কিন্তু মেডিকেলে আসার মতো জিনিস।
তো তুমি একটু বইয়ের পাশে লেখো, ঠিক আছে, একটু বইয়ের পাশে লেখো, আমি যেটা বলতেছি সেটা লেখো। তুমি নাম্বার 1 খেয়াল রাখবা সূত্রের অপর নামগুলা কি কি। দেখো তাহলে কি হিসেবে সূত্র দুইটা, কি হিসেবে সূত্র দুইটা, একটা হলো প্রথম সূত্র, একটা হলো দ্বিতীয় সূত্র, ঠিক আছে না? প্রথম সূত্রের অপর নাম কি, দ্বিতীয় সূত্রের অপর নাম কি, খেয়াল করো। প্রথম সূত্রের অপর নাম হলো কারেন্ট সূত্র বা জাংশন, মানে জাংশন মানে কি, সব এক জায়গায় জড়ো হওয়া, ঠিক আছে? জড়ো হওয়ার পর যেটা হবে এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট, ঠিক আছে না? তোমরা একাডেমিক এটা বারবার পড়ছো। তো অপর নাম কি, কারেন্ট সূত্র বা জাংশন সূত্র। জাংশন উপপাদ্য বলা হয়, জাংশন উপপাদ্য। অপর নামগুলো পড়বা তাইলেই হবে, জাংশন উপপাদ্য। আর দ্বিতীয় সূত্রের অপর নামগুলো হচ্ছে কি কি, বর্তনী সূত্র বলা হয় এটাকে। অপর নামগুলো পড়লেই হবে, ঠিক আছে? দ্বিতীয় সূত্র অপর নাম হলো বর্তনী সূত্র বা ভোল্টেজ সূত্র। বইয়ের পাশে লেখা রাখো, এটা খাতা নোট করার দরকার নেই, ঠিক আছে? আরেকটা হলো লুপ উপপাদ্য। লুপ উপপাদ্য কোন অপর নামগুলো একটু খেয়াল রাখতে পারলেই হবে, বুঝছো? তাহলে এটা হচ্ছে জাংশন উপপাদ্য, এটা হচ্ছে লুপ উপপাদ্য। তো কি অপর নাম কি কি খেয়াল রাখতে পারলেই হবে, কোনো টেনশনের কারণ নাই। আর যদি বলে যে এই দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে, তুমি কি বলবা? আরেকটা পড়া পড়তে হবে যে শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে 2 নাম্বারটা, শক্তি সংরক্ষণশীলতা। শক্তি সংরক্ষণশীলতা মনে আছে? একটা পড়া তোমাকে মনে করাই দিই, দেখো একটু রিলেট করে দিই। চৌম্বক অধ্যায়ে একটা বিজ্ঞানীর নাম পড়ছিলা, দেখি কে মনে করতে পারে এটা মেনে চলে, বুঝছো? শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে। চৌম্বক অধ্যায় 4 নাম্বার অধ্যায় পড়ছিলা, একটা বিজ্ঞানীর নাম, দেখি তো কে মনে করতে পারো। 4 নাম্বার না 5 নাম্বার? 5 নাম্বারে মনে হয়। আচ্ছা যাই হইব, চুম্বকের একটা অধ্যায় হইব শিওর। আচ্ছা, আমি বলছিলাম যে তড়িৎ প্রবাহ কোন ধরনের রাশি, তোমরা বলছিলা হ্যাঁ ভাই এটা হচ্ছে মনে হয় ভেক্টর, কারণ তার মানও আছে, দিক আছে, কিন্তু না এটা স্কেলার। তো আমি দেখি কে পারে যে কেন স্কেলার, কি এমন মানে না, ঠিক আছে? কি এমন তো নর্মাল অনুযায়ী কি, নর্মাল চিন্তা অনুযায়ী কি হওয়ার কথা, যে মনে হচ্ছে যে তড়িৎ প্রবাহের তো মানও আছে, দিকও আছে, এটা তো ভেক্টর মনে হয়, কিন্তু না স্কেলার। তো কি এমন ভেক্টরের ধর্ম মানে না যার কারণে তাকে স্কেলার বলা হচ্ছে, এটাই আমার মেইন প্রশ্ন। হ্যাঁ এল দিয়া নাম, এটা এই সাইমা আক্তার এল দিয়া নাম, তোর নামটা কি মনে করতে পারতো না? হ্যাঁ কেবিএল বলা হয়, কেসিএল কেবিএল। হ্যাঁ কির্চফ কারেন্ট ল, কির্চফ ভোল্টেজ ল, কেসিএল কেবিএল, ঠিক আছে না? লেন্স, লরেন্স না, হল না, হলের তো বিভব ছিল, হলের বিভব ক্রিয়া ছিল। লরেন্স না, লেন্স, লেন্স লেন্স লেঞ্জা বলি না আমরা, লেঞ্জা, লেজ লেজ। লরেন্স আরেক অধ্যায়, লেন্সের সূত্র। দেখি তো কেউ একটু মনে করতে পারো কিনা, কারণ আমাদের তো একসাথে অনেক জিনিস মনে রাখা লাগে। লেন্সের সূত্র শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে, নাম্বার 1 কথা। নাম্বার 2 কথা হলো বলতো লেন্সের সূত্র দিয়ে আমরা কি করতে পারি, লাভ কি? লেন্সের সূত্র দিয়ে আমরা কি বুঝি, লাভ কি? আমার একটা মনে আছে, আমি বলবো, তোমরা যদি না বলতে পারো কমেন্ট, আমি একটা মনে আছে। যুগ যুগ বিয়োগের যুগ বিয়োগের জ্যামিতিক নীতি মেনে চলে না। জ্যামিতিক নীতি মেনে চলে না, তাই না? আচ্ছা যাক, কেউ একজন কিছু একটা বলতে পারছে। আচ্ছা ওই যে আমারও এক্স্যাক্টলি খেয়াল নাই, তুমি একটু স্ট্রাকচারের ভেক্টর অধ্যায়টা খুলে দেখবা, প্রথম দিকে লেখা আছে সম্ভবত জ্যামিতিক নীতি নাকি যেন একটা মেনে চলে না, বুঝছো? কি যেন একটা নীতি মেনে চলে না, এই জন্য তাকে ভেক্টর ধরা হয় না, স্কেলার ধরা হয় তড়িৎ প্রবাহকে, ঠিক আছে? আচ্ছা লেন্সের সূত্র দেখে তো কেউ বলতে পারো কিনা, লেন্সের সূত্রের প্রয়োগটা কি? লেন্সের সূত্রের প্রয়োগটা কি? এইভাবে তোমরা একটা চ্যাপ্টার পড়ার সময় আর একটা টপিক মনে করার চেষ্টা করবা, এটা একটা পড়ালেখার স্টাইল, ঠিক আছে? দিক প্রবাহ না, আমার যতটুকু মনে পড়ে তড়িৎ প্রবাহ দিক নির্ণয় করতে পারে, তড়িৎ প্রবাহ দিক নির্ণয় করা যায়, এটা কিন্তু খুব মেডিকেলে আসছিল, বুঝছো? আচ্ছা বাদ দাও, গেল। আচ্ছা এবার আসো, দুইটা সূত্র একটু খেয়াল রাখবা, তোমার বইয়ের চিপা দিয়ে লেখা আছে, তুমি খুঁজে পাও না অনেক সময়। ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি, এমিটারের পাল্লা বৃদ্ধি, ঠিক আছে? দুটো সূত্র অনেকে হয়তো খুঁজে পাবে না, এই জন্য আমি একটু লেখা দিই, আর যারা খুঁজে পাবে তারা ভেরি গুড, ঠিক আছে? তো একটা হলো ভোল্ট মিটার, তাহলে আমাদের একসাথে পড়ে ফেলি। দেখো লেন্সের সূত্র দিয়ে কি করতে পারি, তড়িৎ প্রবাহ দিক বাই করতে পারি। আমরা কতগুলো যন্ত্র আছে দেখো, এমিটার দিয়া তড়িৎ প্রবাহ মাপি, ভোল্ট মিটার দিয়া, আমি একবারে লিখে দিয়ে দিলাম যন্ত্রগুলোর নাম কি। এমিটার 2 নম্বরে, ভোল্ট মিটার, ঠিক আছে? 3 নম্বরে গ্যালভানোমিটার,
ঠিক আছে? তো দেখো এমিটার শ্রেণী সমবায় যুক্ত করা হয় শ্রেণীতে, ভোল্টমিটার সমান্তরাল সমবায় যুক্ত করা হয় সমান্তরালে, নাম্বার 1। ঠিক আছে, এই নাম্বারের কথাটা মনে রাখবা। নাম্বার 2 হচ্ছে এটাও কি মানে আই পরিমাপ করে, তড়িৎ প্রবাহ পরিমাপ করে, এটা হচ্ছে ভোল্টেজ পরিমাপ করে। আর ভোল্টমিটারের কাজটা কি? ভোল্টমিটারের কাজ হলো তড়িৎ প্রবাহের অস্তিত্ব, তাহলে আই এর অস্তিত্ব, তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাপ করে, মানে আছে কিনা, বুঝছো? তাহলে কোন একটা জায়গায় তড়িৎ প্রবাহ আছে কিনা এটা আমরা গ্যালভানোমিটার দিয়ে বাই করতে পারি। আর যদি বলে তড়িৎ প্রবাহ কতটুকু হয়েছে, কত এম্পিয়ার, এটা মাইপা দাও, ঠিক আছে, এটা হচ্ছে তোমার এমিটার দিয়া। তাহলে খেয়াল রাখো অস্তিত্ব বলছে নাকি পরিমাপ বলছে। আরেকটা কথা হলো তুমি যদি এটার পাল্লা বৃদ্ধি করতে চাও, পাল্লা পাল্লা বৃদ্ধি, ঠিক আছে, তাহলে এটা যদি পাল্লা বৃদ্ধি করতে চাও তাহলে তোমার ওই যে এমিটারের পাল্লা বৃদ্ধি সূত্রটা হইলো S equal to R by n-1। এই সূত্রটা যে ম্যাথ আসে অলরেডি অনেকবার আসছে, হ্যাঁ। আর এটা সূত্রটা হইলো ভি, না সূত্রটা হইলো R equal to বড় R equal to ছোট্ট r ইন্টু n-1। দেখো দুটো সূত্রের মধ্যে n-1 আছে এবং ছোট্ট r আছে, খেয়াল করছো? ছোট্ট r মানে কি? অভ্যন্তরীণ রোধ। তাহলে দেখো একটা হইছে r ভাগ n-1 আর একটা হইছে r ইন্টু n-1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে তোমার জানা লাগবে এখানে n এর পরিচয় কি, এখানে n এর পরিচয় কি। এখানে n এর পরিচয় হইলো i2 by i1, ঠিক আছে? মানে তুমি n মানে কি, তুমি পাল্লা বৃদ্ধি মানে কি, এমিটারের পাল্লা বৃদ্ধি মানে হচ্ছে এমিটার মনে করো 10 এম্পিয়ার মাপতে পারতো, পরে আরো 100 এম্পিয়ার মাপতে পারবে। তাহলে পরে কত এম্পিয়ার মাপতে পারবে আর আগে কত পারতো, এটা একটা অনুপাত আছে না, i2 পরে কত আর আগে কত, এই অনুপাতটা তুমি n দিয়ে বাই করবা, বাই করে মানটা বসাইবে এখানে। আর এখানে কি বাই করবা, এখানে হচ্ছে ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি মানে হচ্ছে আগে মনে করো 10 ভোল্ট মাপতে পারতো, এখন মনে করো 50 ভোল্ট মাপতে পারবে। তো কত বাড়াইতে চাও সেটা অনুযায়ী তুমি এখানে মানটা বসাইতে হবে। তাহলে এখানে n এর পরিচয় হলো v2 by v1, v2 by v1, ঠিক আছে? তবে একসাথে লিখে ফেলবে এই কথাগুলো, যে ভাইয়া কোন যন্ত্রকে কোন সমবায়ে যুক্ত করব, কি কাজ, এবং তাহলে দেখো কোন সমবায়ে যুক্ত করতেছি, কি কাজ, পাল্লা বৃদ্ধি করলে কি করতে হইব, ঠিক আছে? তিনটা কথা একসাথে পড়ে ফেলবা, তাহলে তোমার পড়া আরো গোছানো হয়ে গেল, ঠিক আছে? একটা লাইনে লিখে ফেলবা, তাহলে তোমার সহজ হয়ে গেল জিনিসটা। ঠিক আছে, বুঝছো কিনা বলো? কৃষি সূত্র বলে ফেলছি, অপর নামগুলো খেয়াল রাখলে হবে। দেখো ওহম সূত্র দিয়ে মাত্র সহজ সরল সার্কিট গুলো সলভ করতে পারি, কিন্তু কৃষি সূত্র দিয়ে সহজটা সলভ করতে পারি, কঠিনটা সলভ করতে পারি, জটিল সার্কিটও সলভ করতে পারি, তারপর সিম্পল সার্কিটও সলভ করতে পারি, ঠিক আছে? এবং কৃষি সূত্র দিয়ে কিন্তু ইয়াবাই করা যায়, ওহমের সূত্র প্রতিপাদন করা যায়, ঠিক আছে? ম্যাথ আমরা সবার শেষে একটা না করবো, টেনশনের কারণ নেই। আচ্ছা, শান্ট, গ্যালভানোমিটারে আমরা শান্ট ব্যবহার করি, শান্ট। তাহলে আমরা এখানে একটা স্পেশাল কথা হলো শান্ট ব্যবহার করি, শান্ট। শান মানে বিকল্প পথ, ঠিক আছে, বিকল্প পথ। যেমন একটা তড়িৎ প্রবাহ মনে করা যাচ্ছে, যাওয়ার সময় খুব বেশি যদি না যেতে পারে, তাহলে আমরা বিকল্প একটা পথ তৈরি করি এখানে, ঠিক আছে? এখানে একটা বিকল্প, এই যে এক্সট্রা একটা পথ তৈরি করি। আমরা জানি এটা একাডেমিকে দেখে আসছি, এটা আমাদের একাডেমিকে পড়া চ্যাপ্টার, ঠিক আছে? একটা বিকল্প পথ তৈরি করি, এস, বুঝছো? এটাকে বলে শান্ট, এটাকে বলে কি শান্ট। আমরা জানি শান্ট মানে কি বিকল্প পথ, অর্থাৎ তোমাকে মনে করো যে একটা তড়িৎ প্রবাহ মনে করো যে এদিক দিয়ে মনে করো যে 10 যাচ্ছে, তাহলে 10 মনে করো যে এই আর এর মধ্যে যাইতে গেলে সমস্যা, তখন আমরা কি করব, এখানে আমরা একটা বিকল্প পথ তৈরি করে দেবো, যাতে মনে করো এখান থেকে যদি 1 যায়, এর দিয়ে যাবে কত, 9, তাহলে আলটিমেটলি 1 আর 9 গিয়া 10 বাইর হয়ে যাবে, বুঝছো? 10 এম্পিয়ার। তাহলে বিকল্প একটা পথে বলে কি শান্ট। শান্টের কিছু বৈশিষ্ট্য আছে, দেখো আমরা একটু আগে কিন্তু ফিউজের বৈশিষ্ট্য পড়ছি, ফিউজের বৈশিষ্ট্য করা লাগবে, তোমাকে এখানে শান্টের বৈশিষ্ট্য পড়া লাগবে, বুঝছো? নাম্বার 1, শান্ট কিভাবে ইউজ করা হয়, কোনটাকে ইউজ করা হয়, কখন ইউজ করা হয়, এই কথাগুলো তোমাকে বুঝতে হবে, বুঝছো? শান্টের ব্যবহার, শান্টের একটা প্রশ্ন আসতে পারে, শান্ট সম্পর্কে সত্য নয় কোনটি, নিজের কোনটি শান্টের বৈশিষ্ট্য, প্রশ্ন আসতে পারে, বুঝছো? আমরা সব টাইপের প্রশ্নের জন্য প্রস্তুত থাকবো, আমাদের প্রিপারেশন হবে সেই রকম ভাবে, ঠিক আছে? দেখো এটা কই বলে শান্টের বৈশিষ্ট্য, শান্ট নিয়ে পড়তে হবে এখন আমাকে। শান্ট করে শান্ট পাইছি। দেখো কয়েকটা কথা, শতে শান্ট, শতে শান্ট, শতে মনে রাখবে সমান্তরালে যুক্ত করি, এই যে সমান্তরালে যুক্ত করছি না, সমান্তরালে না, তাহলে শতে শান্ট, শতে সমান্তরাল শ্রেণী সমবায়ে যুক্ত করি। শতে শান্ট, শতে শান্টটা হয় এক স্বল্প মানের রোধ, স্বল্প মানের রোধ হয়। এটা শুরু অধ্যায়, কিছুক্ষণ আছে শেষ হয়ে যাবো গা ম্যাথটা করাইলেই।
সতে শান্ত, এবং এটা সুবিধি হয়, অত্যন্ত সুবিধি, অত্যন্ত কি হয়, সুবিধি হয়। দেখো, তাহলে দেখো কয়েকটা কথা মিলতেছে, সমান্তরাল, স্বল্প, সুবেদী, ঠিক আছে না? আর কি আছে স দিয়া? এই তো তিনটা বৈশিষ্ট্য বলে ফেলছে শান্তের প্রয়োগ। শান্তি আমরা কোথায় ব্যবহার করি? দেখো, গ্যালভানোমিটার কি জানো? গ্যালভানোমিটার কিন্তু গ্যালভানোমিটার এক্সট্রা কিছু না, বুঝছো? গ্যালভানোমিটার এক্সট্রা কিছু না, এমিটারের সাথে সম্পর্কিত একটা যন্ত্র, এটার নাম গ্যালভানোমিটার, বুঝছো? এমিটারের সাথে সম্পর্কিত একটা যন্ত্রের নাম হইল গ্যালভানোমিটার, এক্সট্রা কিছু না। তো শানটা কোথায় ব্যবহার করা হয়? শানটা ব্যবহার করা এমিটারে, ঠিক আছে? এমিটারে ব্যবহার করা হয়। তো দেখো, এটা একটু ভালো করে খেয়াল রাখবে, শানটা কোথায় ব্যবহার করা হয়? এমিটারে। গ্যালভানোমিটারের সাথে ওই সমান্তরালে যুক্ত করা হয়। দেখো, এটা কোথায় ব্যবহার করা হয়? এমিটারে। দেখো, তাহলে এটা সমান্তরাল সমবায়ে না, সমান্তরালে ইউজ করা হয়, সমান্তরাল সমবায়ে না, সরি, এটা হবে কি সমান্তরাল, সমান্তরালে ইউজ করা হয়। তাহলে একটা রোদের সমান্তরালে ইউজ করা হয়, এটা স্বল্পমানের রোদ, সুবিধি হয়, এবং এমিটারে ইউজ করা হয়। এই পুরো যন্ত্রটারে বলে এমিটার, বুঝছো? এটা মূলত জি দিয়ে প্রকাশ করা হয় এই রোডরে, এই পুরো যন্ত্রটারে একসাথে বলে এমিটার, বুঝছো? এই পুরোটা একসাথে বলে এমিটার। গ্যালভানোমিটার প্লাস শান্ট ইউজ করলে তখন নাম হয়ে যায় কি এমিটার। এটা হলো কনসেপ্ট, বাদ দাও, জানা জানলে অসুবিধা নাই। এখানে একটা কথা আছে, শান্টের গুণক কত? শান্টের ক্ষমতা গুণক। আর একটা কথা বলে ফেলো, শান্তের ক্ষমতা গুণক একসাথে লিখে ফেলো, একটা বইয়ের মধ্যে লিখে রেখে দিবা, তাহলে তোমার পড়াটা সুন্দরভাবে একটা দেখতে সুন্দর লাগবে। দেখো, তোমরা কি কি প্যাচ লাগাই দাও, কি প্যাচ লাগাও পরীক্ষা হলে, কি প্যাচ লাগাই দাও? তোমার প্রশ্ন আসছে, দেখো বিভিন্ন কোচিং এর পরীক্ষায় বা বিভিন্ন এমসিকিউতে তোমরা এই কথাটা পাইবা, শান্তের ক্ষমতা গুণক সমান কত? তোমরা কি প্যাচ লাগাও দেখো। একটা হলো জি প্লাস এস বাই এস, জি মানে তো বুঝছো গ্যালভানোমিটারের রুট, এস মানে তো শান্টের রুট, ঠিক আছে না? আর আরেকটা প্রশ্ন হলো, প্রশ্ন হচ্ছে যে এস বাই জি প্লাস এস। তোমরা প্যাচ লাগাই ফেলো, ভাই আমি কি বইয়ের মধ্যে কি এটা পড়ছিলাম নাকি এটা পড়ছিলাম? এটা কিন্তু একটা বোল্ড মার্ক, বোল্ড মার্ক করা জিনিস, ঠিক আছে? শান্তির ক্ষমতা কোনো কি এটা নাকি এটা? প্যাচ লাগাই ফেলো, বুঝছো? আমার কথা বুঝছো কিনা? আমার পার্সোনাল এটা প্যাচ লাগাই দিত, কি জানে পড়ছিলাম বইয়ে, এটা প্লাস এটা বাই এস নাকি এটা এটা বাই এটা প্লাস এস পড়ছিলাম। মনে রাখো, লব, লব আর হর, লবে থাকবে বেশি, হরে থাকবে কম, এটা সতর্ক হইয়া পড়ো, ঠিক আছে? লবে থাকবে বেশি, উপরে থাকবে বেশি, নিচে থাকবে কম, ঠিক না? তাহলে দেখো, উপরে থাকবে বেশি, নিচে থাকবে কম, এটা মনে রাখো। উপরের দিকে হলে বেশি, নিচে হলে কম, উপরে বেশি, নিচে কম, একটা ঘটনা কিন্তু মিলতেছে। আমি যদি বলি উপরে কম, জিনিসটা কি মিলে? মিলে না। উপরে বেশি, যে যত উপরে হইবে সে যত বেশি হবে, বেশি পাবে, আর যে নিচে কম সে কম পাবে। তাহলে আমরা চিন্তা করো, এটা হবে না, এটা হবে, বুঝছো? তো এটি সতর্ক হয়ে পড়লে যাবে, পরীক্ষা ভুল হচ্ছে না। শান্তের ক্ষমতা গুণক হচ্ছে জি প্লাস এস বাই এস। তাহলে তুমি একসাথে শান্তের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবা, একই সাথে শান্তের যে ক্ষমতা গুণক কত এটা পড়ে ফেলবা, ঠিক আছে? গেল। এবার আসো, এমিটার ভোল্টমিটারের কাজ বলছি, এমিটার কোথায়, ভোল্টমিটার কোথায় এটা বলছি। ম্যাথ করবো আমরা, টেনশনের কারণ নেই। একসাথে ম্যাথ করবো, দেখি আমরা আর কিছু কাজ শেষ, আমাদের পড়া শেষ প্রায়। আমাদের কিছু যন্ত্রের ব্যবহার শিখতে হবে এখন, ঠিক আছে? এই যন্ত্রের ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট। পটেনশিওমিটার, মিটার বিস, আর একটা আছে পোস্ট অফিস বক্স। এই তিনটা বক্সের ব্যবহার আমাকে এখন শিখতে হবে, ঠিক আছে? ওয়েট, এটার পর আমরা ম্যাথ করবো, শেষ হয়ে যাবে। তাহলে দেখো, আমি একটু মুছলাম এখানে। ওয়েট, তোমরা এটা অনেকে পড়ো না বা অনেকে জানো না, যেখানে অনেকগুলো কাজ পড়তে হয়। চলো তরিত, আমাদের কন্টেন্ট গ্রুপে সাজায় দেওয়া আছে, আমি কন্টেন্ট গ্রুপ থেকে কিছু জিনিস দেখা দিই। চলো তরিত, বিভিন্ন যন্ত্রের ব্যবহার। দেখো, তো টপিকের নাম হলো পটেনশিওমিটার। দেখো, আমরা যন্ত্রের ব্যবহার শিখতে হবে, তুমি বইয়ের পাশে নোট করে ফেলো পটেনশিওমিটার, ঠিক আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো মিটার বক্স। মিটার বক্স নেই, হ্যাঁ মিটার ব্রিজ, নট মিটার বক্স, ঠিক আছে? তারপর হলো তোমার পোস্ট অফিস বক্স। এখন একটা কাহিনী, বুঝছো? মজা পড়ে, মজার একটা কাহিনী। একবার একবার পরীক্ষা আসছিল, পিও বক্স কি আসছিল, পিও বক্সের ব্যবহার কি, এবার প্রশ্ন আসছে। তখন আমি বুঝতেই পারতেছি না, কি রে পিও বক্স কই পড়লাম।
পিও বক্সের কোনো নাম শুনছি না। শালার বাইরে কি ফাইজলামি করছে জানো? এই যে পোস্ট অফিস বক্স না, পোস্ট অফিস বক্স না, পোস্ট অফিস বক্স দেখো আমি লিখি পোস্ট অফিস বক্স, তাহলে পোস্ট অফিসটা সংখ্যা লাগছে পিও। এবং আরো মজার কথা হলো এটা স্যাক্সারের বইয়ের মধ্যে আছে। পরে বই খুঁটে খুঁটে বাই করলাম, বই উল্টে উল্টে একদম লাইন বাই লাইন পড়ে দেখলাম আরে কি পোস্ট অফিস বক্সের অপর নাম লেখা আছে পিও বক্স। ঠিক আছে, আমি আগে এটা খেয়ালই করি নাই। এজন্য দেখো সবসময় যে এক্সাম দিয়ে ভালো করতে হবে এরকম না। এক্সাম দেওয়ার একটা উদ্দেশ্য এমনও হইতে পারে, দেখি তো আমার বইটা ভালো করে পড়া হয়েছে কিনা, দেখি তো আমার বইয়ের মধ্যে আরো কিছু জামাল রয়ে গেছে কিনা, দেখি তো আমি এখনো ক্লিয়ার ভাবে পারি কিনা, বুঝছো? এক্সাম দেওয়ার উদ্দেশ্য এরকম হওয়া উচিত না। শেষের দিকের এক্সাম গুলো সিরিয়াসলি দিবা, কিন্তু এখন আসলে এই মাসে চেষ্টা করো বেশি বেশি পরীক্ষা দিয়ে ভুল বাই করে করে দেখা যে বইটা এখনো ভালো করে পড়া হয়েছে কিনা, বুঝছো? তো এটা আমার একটা ভুল হয়েছে, মানে আমি একটা জিনিস শিখছি। অনেকেই কি করে যে ভুল করার পর শিখে না, তারা কিন্তু যাইবে, তারা একবার গোল্লাই গেছে। যারা ভুল করে শিখবা তারা ভালো করতে পারবা। ঠিক আছে, দেখো কি বলি, পটেনশিয়ামিটার ব্যাপারটা তুমি এভাবে মনে রাখবা, রিভার দিয়া, রিভার। ঠিক আছে, রিভার। তো রিভার দিয়ে কি কি দেখো, আর দিয়ে বলবো তো রোদ নাকি, রিভার, রিভার মানে কি বলতো, এখানে অনেকগুলো কথা নতুন আছে, আমি বল দেখো ভি, ভি দিয়ে মনে রাখবো, আমি আস্তে আস্তে বলি। ভি দিয়ে হচ্ছে ভোল্টেজ বা বিভব পার্থক্য, বিভব পার্থক্য। ঠিক আছে, আর দিয়ে কি বলছি, আর দিয়েছে রোদ, তুমি রোদ মাপতে পারবা। ঠিক আছে, আই দিয়ে কি কারেন্ট, তুমি কারেন্ট পরিমাপ করতে পারবা, তড়িৎ প্রবাহ মাপতে পারবা। ই দিয়া কি, ই দিয়ে হচ্ছে তড়িৎ চালক, ইএমএফ বলছিলাম কিনা, ইএমএফ বলছিলাম কিনা, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল বলছিলাম কিনা, মাপতে পারবা। দেখো তো মোটামুটি সবগুলো রাশি কিন্তু পটেনশিওমিটার দিয়া মাপতে পারি। তুমি এমনিও খেয়াল রাখতে পারো যে ভাই পটেনশিওমিটারের পটেনশিয়ালিটি বেশি, শক্তি বেশি, সবই মাপতে পারে সে, বুঝছো? তার পটেনশিয়ালিটি বেশি। তড়িৎ প্রবাহ, ভোল্টেজ, রোধ, তারপরে তোমার তড়িৎ চালক বল সবই মাপতে পারে। ঠিক আছে, এটা মনে রাখতে পারো ভেবে। তো মোটামুটি পটেনশিয়ামিটার সব মাপতে পারে। এখান থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন এজন্য আসে না কারণ কি এটা দিয়ে সবই মাপতে পারে, বুঝছো? এই দুজন নিয়ে প্রশ্ন আসে, মিটার ব্রিজ আর একটা হচ্ছে পোস্ট অফিস বক্স নিয়ে প্রশ্ন আসে। তুমি আমার একটা কথা বলো তো দেখি, পোস্ট অফিস বক্সে বা আমরা ছোট আগের কালে কি পোস্ট অফিস ছিল না, পোস্ট অফিস, পোস্ট অফিস ছিল না, তো পোস্ট অফিসে কি করতাম, বিভিন্ন চিঠি আসতো, এই তো। তো এটা কি জানা চিঠি আসতো নাকি অজানা জিনিস আসতো বলো তো? পোস্ট অফিসে নর্মালি কিন্তু অজানা জিনিসে আসে, পরে এটা আমরা দেখি যে কি দেখি তো কি আসছে, তাই না? তুমি একটা কথা মনে রাখবা, পোস্ট অফিসে যেহেতু অজানা জিনিস আছে, তার মানে অজানা রোধ সৃষ্টি, মানে অজানা রোধ পরিমাপে, অজানা পরিমাপ, অজানা রোধ পরিমাপে পোস্ট অফিস বক্স ইউজ করা হয়, বুঝছো? তাহলে ভালো করে খেয়াল রাখো এই কথাটা, যে পোস্ট অফিসে যেহেতু অজানা জিনিস আসে, আমি যেদিন থেকে এই টেকনিক শিখছি যে ভাই পোস্ট অফিস মানে অজানা জিনিস আসবে, এই দিন থেকে এই প্রশ্ন আমার জীবনে ভুল হয় নাই, বুঝছো? তাহলে যদি কখনো আসে অজানা রোধ পরিমাপে কোনটা ব্যবহার করা হয়, অজানা রোধ, তুমি বলবো এটা হচ্ছে পোস্ট অফিস বক্স, বুঝছো? এটা যাতে ভুল না হয়। আর মিটার বেজ কি, মিটার বেজের কাজটা হলো অজানা রোধ বা অজ্ঞাত রোধ, যেটাই বলো না কেন, যেটাই বলো না কোনো সমস্যা নেই। আর মিটার বেজের কাজ হলো আপেক্ষিক রোধ। কাজ কি? আপেক্ষিক রোধ। তাহলে তুমি এই কথাগুলো একসাথে পড়ে ফেললো, ওই যে আপেক্ষিক রোধ পড়ছিলা কিনা, আপেক্ষিক রোধ, ওই যে নাম কি এটার, ওই যে রো রো, তুমি রো পড়ার সময় ওখানে একবার লিখে ফেলবা, তাহলে দুইবার রিভিশন হইব। ওই যে সূত্র মাঝখান দিয়ে পড়েছিলাম না, মেন বইয়ের মধ্যে সূত্র মাঝখান দিয়ে আছে না আপেক্ষিক রোধ, রো ইকুয়াল টু আর এ বাই এল, ওখানে একবার লিখে ফেলবা বইয়ের ভিতরে যে এটা সমান হলো মিটার বক্স, মিটার ব্রিজ, মিটার ব্রিজ। তাহলে তোমার একবারে ওখানে একবার রিভিশন নিব, একবার এদিকে এসে রিভিশন নিব, দুবার রিভিশন নিব। তাহলে দেখো আপেক্ষিক রোধ বললে, আর যদি কখনো এরকম ভাবে জিজ্ঞাসা করো, দেখো আমি তো তোমাকে রোধ বলছি, হ্যাঁ, তো আমি মনে আছে কিনা ছোট্ট আর দিয়ে কি প্রকাশ করতাম, অভ্যন্তরীণ রোধ মনে আছে কিনা? তাহলে মনে রাখো যদি অভ্যন্তরীণ রোধ বলে আলাদা কইরা, অভ্যন্তরীণ রোধ, তাহলে তুমি পটেনশিওমিটার দাগাইও, বুঝছো? তাহলে দেখো তিনটা কনফিউশন ক্লিয়ার করো, একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে পটেনশিওমিটার, তাহলে আপেক্ষিক রোধ এটা হচ্ছে মিটার ব্রিজ, যেগুলো অজানা রোধ এটা হচ্ছে পোস্ট অফিস বক্স। তিনটার নাম কিন্তু ভিন্ন ভিন্ন। যদি সতর্ক সতর্ক হইয়া না যাও পরীক্ষার হলে গিয়া তুমি নাম, তিনটার নাম শুন না, অথবা তিনটার নাম মাথার মধ্যে ঘুরতে ঘুরতে দেখবা যে সহজ জিনিস ভুলে গেছে। আমরা চান্স মিস করি সহজ জিনিস না পারার কারণে, বুঝছো? তুমি দেখবা যে পড়ে গেছো ঠিকই, কিন্তু তোমার ওই যে পড়াগুলো কেমন যেন একটু কনফিউশন লেগে গেছে, পরে দেখবে হয় ভুল দেখাইছো না স্কিপ করে চলে আসছো। তাহলে সহজ একটা প্রশ্ন ভুল করলো না তুমি, মিস করলো না তুমি। এজন্য পরীক্ষায় সহজ প্রশ্ন ভুল করা যাবে না। তিনটা নাম কিন্তু ভিন্ন ভিন্ন, খেয়াল করছো? একটু সতর্ক না হলে শেষ, ধরা খেয়ে যাবা। ঠিক আছে, তাহলে ভোল্ট মিটার শ্রেণীতে ব্যবহার করি, গ্যালভানোমিটার এমিটার কিন্তু আমরা সমান্তরালে ব্যবহার করি, তখন শান্ট ব্যবহার করি।
গ্যালভানোমিটার আর এমিটার কিন্তু ভিন্ন কিছু না, তবে তার ফাংশনটা ভিন্ন ভিন্ন। ঠিক আছে, আশা করি তুমি এখান থেকে কাজগুলো পারবা কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। আরো কিছু টেকনিক তোমাদের দিয়ে দেওয়া হবে কন্টেন্ট গ্রুপে, আজকে দিয়ে দিব আমি, এখনই ফরওয়ার্ড করে দিই তাহলে তো হয়ে যায়, ক্লাসের মধ্যে ফরওয়ার্ড করে দিচ্ছি। কন্টেন্ট গ্রুপে দেওয়া আছে, তোমাকে গাইডলাইন গ্রুপে দিয়ে দিতেছি আমি, বুঝছো মোটামুটি বলো। হ্যাঁ, নাটক কম করো পিও, ঠিকই আছে। পিও বক্স মাঝখান থেকে তোমরা কি বানাই দিলা, আমি তো খেয়ালই করলাম না। মাঝখান থেকে তোমরা কি বানাই দিলা, নাটক কম করো পিও। এত বুদ্ধি আসে করতে মাথার মধ্যে। এত বুদ্ধি কোত্থেকে আসে তোমাদের মাথায়। আচ্ছা, এবার চলো কিছু ম্যাথ করি। হ্যাঁ, এমিটার শ্রেণীতে আমি কি উল্টা বলছিলাম নাকি? দাঁড়াও দাঁড়াও, উল্টা বলছি কিনা দেখি। আচ্ছা, এখানে কিছু কথা আছে, তোমরা অনেকে রিডিং করে পাও না, ঠিক আছে? তোমরা ওই ব্যবহারিক টপিকটা পড়ো না, ব্যবহারিক টপিকের রিডিং দিবা, ঠিক আছে? এখানে কিছু পড়া আছে, ওই যে আমি ব্যবহারগুলো বললাম না, ব্যবহারগুলো ব্যবহারিক টপিকের মধ্যে আছে। দেখো, আপেক্ষিক রোধ হচ্ছে মিটার, এটা বললাম। এমনি পড়তে পারো, কেমনে পড়তে পারো দেখি তো। দেখো, আমি বলতে পারো, আমি মানে কি, আপেক্ষিক রোধ হচ্ছে মিটার বেস, হ্যাঁ, এমনি পড়তে পারো, তাও সমস্যা নাই। আমি একটা লাইন খুঁজতেছি। মিটার বেজে কিন্তু 1 মিটার তার ব্যবহার করা হয়, নাম মিটার বেজ না, এখানে 1 মিটার তার ব্যবহার করা হয়। তুমি ব্যবহারিক টপিকটা একবার রিডিং দিবা, ঠিক আছে? ব্যবহারিক টপিক ভিতরের দিকে লাইন থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। মিটার বেজে জানার বিষয় নামে 3টা কথা আছে, তোমরা পড়ো না এটা। মিটার বেজে 3টা তামার তার ব্যবহার করা হয়। মিটার বেজে কি ব্যবহার করা হয়? তামার তার 3টা। ততে তামার তার, ও তামার পাত বলতে পারো, তামার পাত, ততে তামার পাত, ততে 3টা। মিটার বেজে 3টা তামার পাত ইউজ করা হয়। তোমরা এই লাইনগুলো পড়ো না, জানার বিষয়, এইগুলো পড়তে হবে। আচ্ছা, হুইটস্টোন ব্রিজের সংঘবদ্ধ রূপ বলা হয় কোনটা বলতে পারবা? বা কোনটাতে হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করা হয়? মূলত 3টা যন্ত্রের মধ্যেই হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করা হয়, কিন্তু বইয়ের তথ্য অনুযায়ী সরাসরি যদি বলে হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করা হয় কোথায়, তুমি বলো মিটার ব্রিজে। দেখো, তাহলে তুমি বলতেছো না হুইটস্টোন ব্রিজ, বলতেছো না হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, তাহলে যদি বলে হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করা হয় কোথায়, তুমি বলবে মিটার ব্রিজে, একটা অপশন যদি দাগাইতে হয়। আচ্ছা, আমি আর একটা লাইন খুঁজতেছি, লাইনটা কই, একবার ভুল করছিলাম মনে আছে। পটেনশিওমিটার ব্যবহারগুলো পড়বা। দেখো, তাহলে দেখো তুমি, দেখো তো আমি তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার কিছু প্রশ্ন বলি, দেখো পারবা এগুলো? কি জিজ্ঞাসা করবো? আচ্ছা, হুইটস্টোন ব্রিজের কাজটা কি বলতো? হুইটস্টোন ব্রিজ কিন্তু সমবস্থায় থাকে, সমবস্থায় থাকাকালে কিন্তু রোধ শূন্য হয়, মাঝখানে কারেন্ট যায় না, আয় শূন্য হয়, এটা বলবা। আর হুইটস্টোন ব্রিজের মেইন কাজ হলো রোধ পরিমাপ করা, এটা লেখা রেখো। কারণ হুইটস্টোন ব্রিজের 4টা রোধ ইউজ করা হয়, তাই না? একটা ব্রিজের মতো। এখানে হুইটস্টোন ব্রিজের ফাংশনটা হলো রোধ পরিমাপ করা, এটা যদি দেখো। আপেক্ষিক রোধ নির্ণয় করার কারণটা মাত্র বললাম। অজানা রোধ কোনটা পারবা, পোস্ট অফিস বক্সের কাজ কোনটা পারবা, ঠিক আছে? আমি দেখি তোমরা না পারার মতো কি আছে। আচ্ছা, যদি বলে, এটাই বলতেছিলাম, দেখো, হুইটস্টোন ব্রিজের সংঘবদ্ধ রূপ বা হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করে কোনটা ব্যবহার করা হয়, কোনটা কি করা হয়, তুমি বলবা যে অজানা রোধ, সরি এটা কি বলে, আপেক্ষিক রোধ নির্ণয় করা হয়, ঠিক আছে? পারতে হবে। তাহলে হুইটস্টোন ব্রিজের ব্যবহারিক রূপ কোনটা? আনসার হচ্ছে মিটার ব্রিজ। হুইটস্টোন ব্রিজের ব্যবহারিক রূপ মিটার ব্রিজ। হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করা কোথায়? মিটার ব্রিজ, ঠিক আছে? ব্রিজ মিলাই বলবা, তাহলেই হইব। আচ্ছা, আর এটার মেইন ফাংশন হলো আপেক্ষিক রোধ নির্ণয় করা, ঠিক আছে? তোমরা ব্যবহারিক থেকে পড়বা, কন্টেন্ট গ্রুপ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর কি আছে দেখি। আচ্ছা, কিছু ম্যাথ দেখি আবার, চলো কিছু ম্যাথ দেখি। গ্যালভানোমিটার, এমিটার, ভোল্টমিটার বলছি। আচ্ছা, এমিটার শ্রেণীতে, ভোল্টমিটার সমান্তরাল, এটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই। আবার চলো একটু ম্যাথটা দেখি, কিছু ম্যাথ দেখি তাহলে হয়ে যাবে। কিছু ম্যাথ দেখবো, ম্যাথগুলো খুব সহজ সহজ, ম্যাথ দেখলে শেষ হয়ে যাবে। 3টা যন্ত্রের ওই কাজগুলো তোমরা ব্যবহারিক থেকে আরেকবার দেখবা, কন্টেন্ট গ্রুপ দেখবা, আরো ক্লিয়ার হয়ে যাবে, শেষ। আর বিগত বছর কোশ্চেন সলভ করতে গেলে তো আরো ক্লিয়ার হবেই, সমস্যা নেই। ঠিক, আমি ম্যাথ বাই করি, সুন্দর সুন্দর কিছু ম্যাথ বাই করি, সহজ প্রশ্ন। আচ্ছা, ম্যাথ গুলা দেখি, আমি তোমাকে উঠাই কয়েকটা ম্যাথ। ধরো কোনো একটা বাল্বে লেখা আছে, বাল্ব,
বাল্বে লেখা আছে এরকম 200 ভোল্ট 40 ওয়াট। বিগত বছরের কোশ্চেনগুলোই দেখাই, তুমি বুঝতে পারবা। তাহলে বলছে এখান দিয়ে আই ইকুয়াল টু হোয়াট, এই একটা প্রশ্ন। ঠিক আছে, 2 নাম্বার মানে তড়িৎ প্রবাহ কত যাবে। 2 নাম্বার এরকম আরেকটা প্রশ্ন আসছে, সেম প্রশ্নই আসছে একবার, বাল্বে ড্যান্ডেলে আসছে একবার 220 ভোল্ট 20 ওয়াট, তখন আই ইকুয়াল টু হোয়াট। বুঝছো, সেম প্রশ্ন দুইবার আসছে, দুইবার মেডিকেল ডেন্টালে। আচ্ছা, একবার প্রশ্ন আসছে যে 100 ওয়াটের একটা বাল্ব, ঠিক আছে, 100 ওয়াটের একটা বাল্ব যদি তুমি 5 ঘন্টা চালাও, 5 আওয়ার চালাও, ঠিক আছে, কতদিন? 30 দিন। 30 দিন। তখন প্রশ্ন করছে যে তোমার বৈদ্যুতিক শক্তি কত। ওই যে আমরা বাই করছিলাম না বৈদ্যুতিক শক্তি, ওইটা বৈদ্যুতিক শক্তি কত, কত কিলোওয়াট, কত ইউনিট, ঠিক আছে, বৈদ্যুতিক শক্তি কত। এর একটা প্রশ্ন। দেখি আরো কয়েকটা প্রশ্ন উঠাই, প্রশ্নগুলো ওঠানোর পর আমরা সলভ করে চলে যাব, কারণ আমাদের স্থিতিতড়িতের রেকর্ড ক্লাস দেওয়া আছে ইউটিউবে, পাবলিক করিনি যদিও এখনো। আচ্ছা, দেখো তোমরা প্রশ্নগুলো উঠাই ফেলো, আমি লিখতে লিখতে প্রশ্নগুলো উঠাই ফেলো, তাহলেই শেষ হয়ে যাবে। ধরো দুইটা প্রশ্ন সেম সেম উঠাই, প্রায় সেম সেম। ধরো একটা 6 ওহমের একটা তার আছে, ধরো একটা তার আছে, তারের রোধ হলো 6 ওহম। এখন দুইটা প্রশ্ন করতে পারে এখান থেকে, ঠিক আছে। তারের দৈর্ঘ্য 3 গুণ করলে রোধ মানে R2 কত হবে, ঠিক আছে। আগে ছিল কত, R1 কত ছিল, 6 ওহম। আরটা হচ্ছে 10 এ লম্বা করলে, 10 এ 3 গুণ লম্বা করলাম, 3 গুণ লম্বা, তখন R2 কত, ঠিক আছে। এটা একটা প্রশ্ন, তুমি উঠাই রাখো, এটা তোমার পরীক্ষার আগে তুমি এভাবে রিভিশন দিয়ে দিতে পারো। এক একটা টাইপ কিন্তু এই জায়গার মধ্যে। আরেকটা প্রশ্ন, ধরো একই উপাদানের দুইটি রোধ আছে, হ্যাঁ, রোধ সমান। আচ্ছা, প্রশ্ন হলো ধরো R2, মেইন কথা লিখতেছি, দৈর্ঘ্যের অনুপাত, দুইটা তারের দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্যের, তাহলে L2 অনুপাত L1 দেওয়া আছে 4:9, ঠিক আছে। তাহলে দেখো কি লিখলাম, দুইটা তারের দৈর্ঘ্যের অনুপাত কত, এত দেওয়া আছে। প্রশ্ন করছে তাদের ব্যাসের অনুপাত কত, D2/D1 সমান কত, ঠিক আছে। এই একটা প্রশ্ন, সবগুলো ম্যাথ আমরা উত্তর বাই করবো, তুমি প্রশ্নগুলো লিখে রাখো আমার সাথে সাথে। দুইটা তারের দৈর্ঘ্যের অনুপাত L2/L1 দেওয়া আছে, তোমার ব্যাসের অনুপাত চাইছে, ঠিক আছে। আচ্ছা, আরো প্রশ্ন বাই করি আমরা। যদি কোনো প্রশ্ন করে দেখি, আমি সুন্দর সুন্দর কিছু ম্যাথ বাই করার চেষ্টা করি। ধরো R1 10 ওহম, R2 5 ওহম, ঠিক আছে। প্রশ্ন করলো তারা যদি সমান্তরালে থাকলে তাদের তুল্য রোধ কত, আরপি কত, আরপি ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। তোমরা আসো কিনা ক্লাসে, না চলে এসো, ম্যাথের ক্লাসটা করে ফেললে হয়ে গেল, ম্যাথের এই পার্টটা শেষ করতে পারলে হয়ে যাবে, ঠিক আছে। আমরা সবগুলো প্রশ্নের উত্তর বাই করবো, এখানে কিন্তু সুন্দর সুন্দর ম্যাথ সবগুলা আসার মতো মেডিকেলে। দেখে আর সুন্দর ম্যাথ আছে কিনা। মোটামুটি, আচ্ছা, মোটামুটি গুরুত্বপূর্ণ গুলা উঠাইছি। আর কি আছে, একটি তারের রোধ এত, দৈর্ঘ্য দ্বিগুণ করলে, আচ্ছা আর কি, আচ্ছা ঠিক আছে মোটামুটি। এরপরে তোমরা তো অনুশীলনীতে ম্যাথ করবাই, আমি তোমাকে কয়েকটা জাস্ট দেখাই দিই, ঠিক আছে, অনুশীলনীতে ম্যাথ করবাই। দেখো তো একটা একটা করে ক্লিয়ার করি। দেখো এটা আর এটা তো সেম, দুইটাই বিগত বছরের মেডিকেল ডেন্টালে আসা, ঠিক আছে। তো আমরা সূত্র বাই করবো এখান থেকে। দেখো সলভ করে আসতে আছে, সলভ, এবারটা কি সলভ, আমরা একটু করে মধ্যে সলভ করবো। দেখো আমরা জানি পি ইকুয়াল টু, ছোট্ট একটা জানি, দেখো পি তো পাওয়ার মানে ক্ষমতা, ক্ষমতা দেওয়া আছে, বি দেওয়া আছে। দেখো কি কি লাগবে আমার, আমার পি দেওয়া আছে, ক্ষমতা পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, আই দেওয়া আছে। সূত্রটা কি, সূত্র ইকুয়াল টু পি ইকুয়াল টু ভি আই, এটা সূত্র জানি কিনা আমরা।
তাহলে এখানে কি বাই করতে হবে, আই বাই করতে হবে। তাহলে এখানে আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু পি ভাই বি, পি ভাই বি। তাহলে পি কত দেওয়া আছে, আমরা যদি এটা সলভ করতে যাই 40/200, 40/200 ভোল্ট। ঠিক আছে, তো তোমার কাটাকাটি করো, 0 0 কাটা, তারপর তোমার কাটাকাটি করলে উপরে থাকে 2, নিচে থাকে কত, 2 দিয়ে 2 জায়গা ভাগ করো 10, 2/10, অথবা তুমি 4 দ্বারা ভাগ করে ফেলতে পারো। 4 দ্বারা কাটাকাটি করলে কত 1/5 হয়, তাহলে কত হয় 1/5। আর তোমরা অনেকটা মুখস্থ মান জানো অনেকে, 1/5 সমান 0.2 এম্পিয়ার, বুঝছো এই মানটা। তাহলে এই একটা ম্যাথ গেল। এরপরে আসো যদি এটা কত যদি যাইতাম, এটা করলে কি হইতো বলো তো, 220 আর 20, তাহলে কত হইতো, পাওয়ার কত 20 আর ভোল্টেজ কত 220। তো ভাগ করলে কত হবে বলো তো, 20 দিয়া 220 ভাগ করলে 11 বার ভাগ যায়, 0 0 ভাগ দাও, 11 যায়, 1/11। 1/11 সমান কত হইতে পারে, ধারণা আছে কারো? 1/11 সমান কত হইতে পারে? এই যে হাতে হাতে ম্যাথ, এগুলো কিন্তু মেডিকেলে আসা। 1/11 সমান কত হইতে পারে, কেউ ধারণা করতে পারো? তুমি 1/11 চিন্তা করবা না, তুমি চিন্তা করবা না 100/11, শূন্য বাড়ায় নাও, 2টা শূন্য বাড়ায় দিছো না, পরবর্তীতে 2টা শূন্য পেছন দিকে নিয়ে নিও, সমস্যা নেই। তাহলে 11 দিয়ে 100 বার, 100 মধ্যে কবার ভাগ যাইতে পারে? 11 দিয়ে 100 মধ্যে 7 বার গেলে 77, 8 বার গেলে 88, 9 বার গেলে 99, 99 পর্যন্ত যাইতে পারে, তাই না? 9 11 99 না, তো 9 বার যাইতে পারে, তার মানে কি 9 বার ভাগ যাইতে পারে। কিন্তু তুমি না 2টা শূন্য এক্সট্রা নিয়েছিলা, তো 2টা দশমিক পিছিয়ে নাও, পিছিয়ে নিলে কত হবে 0.09, বুঝছো? তাহলে মোটামুটি 0.09 এর কাছাকাছি হবে আনসারটা, বুঝছো? তাহলে এরকম যদি কোনো ম্যাথ আসে, তখন তুমি ওই 2টা শূন্য এক্সট্রা চিন্তা করে নিবা, পরবর্তীতে 2টা শূন্য এক্সট্রা চিন্তা করছো না, 2টা আবার পরবর্তীতে 2টা ঘর পিছনে নিয়ে নিবা, বুঝছো? এরকম করে তুমি কি করবা, এখানে ম্যাথটা করবা, মিলাইবা। তাহলে এটা মোটামুটি কত হবে, মোটামুটি কাছাকাছি 0.09 এর কাছাকাছি সামথিং এরকম একটা মান হবে, বুঝছো? এরকম করে তুমি কি করবা, হাতে হাতে ক্যালকুলেশন শেখার চেষ্টা করবা। ঠিক আছে, গেল। এরপরে আসো ভাইয়া এই ম্যাথটা, বৈদ্যুতিক শক্তি কত, শক্তি ইকুয়াল ডাব্লিউ দিয়ে বাই করতে পারি আমরা। হ্যাঁ, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। কি কি মান দেওয়া আছে, পিটি সবই তো দেওয়া আছে, সব দেওয়া আছে না? তাহলে দেখো পি কত, ডাব্লিউ ইকুয়াল টু পিটি, পি কত, পাওয়ার দেওয়া আছে 100, তাহলে 100 বসাই দিলাম। টি সময় কত, সময় হলো 30 দিন, প্রতিদিন 5 ঘন্টা কইরা, তাহলে দেখো 5 ঘন্টা কইরা কয় দিন, 30 দিন, পুরো সময়টা এরকম করে দিলাম। তাহলে দেখো এটা ছিল কিসে, ওয়াটে, আর এটা কিসে, এটা হচ্ছে আওয়ারে। দেখো একদিন 5 ঘন্টা, তাহলে 30 দিন কত, 5 গুণ 30 ঘন্টা, তাহলে এটা ছিল আওয়ার, এটা কি তো ওয়ারে মানে ওয়াটে। কিন্তু আমাকে বাই করতে হবে কিসে, কত ইউনিট বাই করতে হবে, কি বৈদ্যুতিক শক্তি কত ইউনিট বাই করতে হয়, কত ইউনিট। ঠিক আছে, ইউনিট। তো 1 ইউনিট সমান কি কিলোওয়াট না, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হয় এখন। তাহলে 1000 দ্বারা ভাগ করে দিলে কি চলে যাবে, 1000 দ্বারা ভাগ করে দিলে এটা কিন্তু কিলোওয়াটে চলে যাবে। তাহলে খেয়াল করো, এই যে পিটি আছে, ক্ষমতা কিন্তু ওয়াটে আছে, ওয়াটে 1000 দ্বারা ভাগ করলে কি কিলোওয়াটে চলে যাবে। তাহলে তুমি 1000 দ্বারা ভাগ করে দাও। আর ঘন্টা যেমনি আছে তেমনি আছে, ঘন্টা নিয়ে আমাদের সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা কিলোওয়াটে বাইরে হবে। তো হিসাব যদি করো, হিসাব মতো কাটাকাটি করে উপরে কত থাকে, 5 গুণ 3 15, শূন্য কয়টা, 1 2 3, 3টা শূন্য, আর নিচে কত 1000, তাহলে 3টা শূন্য কাটা দাও, 3টা শূন্য কাটা, থাকবে কত 15, তাহলে 15 ইউনিট, 15 ইউনিট কাটাকাটি করলে যাবে 15 ইউনিট চলে আসে। তাহলে এইভাবে করে তোমার ইউনিট কত জানতে যাইতে পারে, ইউনিট বাই করবা। ঠিক আছে, ওকে। এবার আসলে এই দুইটা ম্যাথ, কনফিউজিং দুইটা ম্যাথ দেখো। ঠিক আছে, দেখো একটা তারের আদি, রোধ ছিল 6 ওহম, দৈর্ঘ্য 3 গুণ করলা, তখন রোধ কত গুণ হবে, 3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে যদি বলে দৈর্ঘ্য 3 গুণ করে দিছে, তখন রোধ কত গুণ হয়ে যাবে, 3 গুণ। বুঝছো, এটা নিয়ে সমস্যা, কারণ আমরা জানি কি আর সমানুপাতিক এল, এল যত গুণ বাড়বে আর তত গুণই বাড়বে। তাহলে দেখো, তাহলে দৈর্ঘ্য 3 গুণ করলে এটা 3 গুণ হয়ে যাবে, তখন কত হবে 6 গুণ 3, কত 18 ওহম হয়ে যাবে। বুঝছো, কিন্তু যদি বলে টেনে লম্বা করলাম, টেনে কথাটা যদি থাকে, তখন ছোট শর্টকাটটা হবে এরকম, R2 ইকুয়াল টু n স্কোয়ার ইন্টু R1 হবে। ধরো টেনে কথাটা থাকলে, টেনে লম্বা করলাম, টেনে, বুঝছো, টেনে বললে কি হবে, n স্কোয়ার গুণ হয়ে যাবে। তাহলে কত গুণ করছি, 3 গুণ। তাহলে R2 ইকুয়াল টু n স্কোয়ার মানে কি, কত গুণ করলাম, 3 স্কোয়ার, 3 স্কোয়ার ইন্টু R1 কত ছিল, 6 ওহম ছিল, তাহলে 6 গুণ করে দাও। তাহলে এবার কত হবে আনসার, 3 স্কোয়ার মানে 9, 9 আর 6 গুণ করলে 6 9 54, এবার হবে 54 ওহম। বুঝছো, তাহলে টেনে কথাটা বলছে নাকি নর্মালি বলছে, খেয়াল করবা। ঠিক আছে, এবার আসো এই সূত্রটা, যে ভাইয়া দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, আমার ব্যাসের অনুপাত কত, দুইটা তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 4:9, তোমার ব্যাসের অনুপাত কত। আচ্ছা, R1 R2 সমান্তরালে লাগাইলাম, তাহলে আরপি কত, আমরা কিন্তু নর্মাল সূত্রটা বাই করতে পারি, 1/RP = 1/R1 + R2, এটা বাই করতে পারি, কিন্তু এটা শর্টকাট আছে। শর্টকাটটা হইলো
আর পি সমান লাইক ডাইরেক্ট লিখে দিবা দুটো জিনিসের গুণফল বা দুটো জিনিসের যোগফল। তাহলে শর্টকাটটা হইলো R1 গুণ R2 বাই R1 প্লাস R2, অর্থাৎ শর্টকাটটা হইলো এরকম দুইটা রোধের গুণফল বাই যোগফল। গুণফল কত? 5 গুণ 10 আর যোগফল কত? 5 যোগ 10, তাহলে কত হইব? পুরো হইব 50, নিচে হইব কত? 15। ঠিক আছে, ভাগ করলে যত আসে কাছাকাছি মোটামুটি 3 পয়েন্ট সামথিং আসবে। 50 এর মধ্যে 15 মোটামুটি 3 বারের বেশি যাবে, 3 পয়েন্ট সামথিং হবে, বুঝছো? এরকম ভাবে তুমি ম্যাথ গুলা করবা। হ্যাঁ 2/3 হবে আনসার, আলটিমেটলি এটা 2/3 হবে, কারণ আমি এনে L2/L1 লিখছিলাম, L2/L1 লিখছিলাম, বুঝছো? L1/L2 হইলে আনসারটা হবে 2/3 আনসারটা, বুঝছো? এটা কোন না কোন একটা বইয়ের মধ্যে আছে। এটা আলটিমেটলি আনসারটা 2/3 হবে, কারণ আমি এখানে L2/L1 লিখছিলাম। এটা L1/L2 হইলে আনসারটাও কিন্তু উল্টা যাবে, বুঝছো? এরকম ভাবে করতে হবে আর কি, অ্যাপ্রোচটা এরকমই। তো মোটামুটি ম্যাথ গুলো পারবা কিনা বলো, ঠিকঠাক আছে কিনা বলো? হ্যাঁ তাহলে কখনো যদি আমি একটা শর্টকাট শিখাই, শর্টকাটটা এরকম, যদি দৈর্ঘ্যের অনুপাত দিয়ে ব্যাসের অনুপাত চাই, দৈর্ঘ্য দিয়ে যদি ব্যাস অনুপাত চাই, উল্টাই দিয়ে আবার রুট ওভার করে ফেলবা, উল্টাই দিয়ে রুট ওভার করে ফেলবা। দেখাই আমি তোমাকে, উল্টাই দাও, তাহলে এরকম যদি আসে, ধরো L1/L2 সমান 4:9 দেওয়া আছে, তোমার চাইছে কি ব্যাসের অনুপাত কত, তখন তুমি বলবা উল্টাই দিবা, তাহলে 4:9 উল্টা দিলে কি হয়? 9:4, এটা বর্গমূল করে দিবা শর্টকাটে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য দিয়ে যদি ব্যাস চাই, দৈর্ঘ্য দিয়ে ব্যাস চাইলে উল্টাই দিয়ে বর্গমূল করে দিবা, উল্টা দিলে কত? 4:9 আছে, এটা কত হয়ে যাবে? 9:4, আর বর্গমূল করে দিলে কত হবে? আলটিমেটলি 2/3 হয়, 3/2 হয়, বুঝছো? এটা যদি করতে চাও উল্টা করলে, বুঝছো? এরকম ভাবে করতে পারো ছেলে। আচ্ছা ঠিক আছে, এই একটু এটা একটু কঠিন টাইপের ছিল, এটা কঠিন টাইপের তোমার লাগবে না, তুমি হচ্ছে মেইনলি সহজ সহজ গুলো মনে রাখো, সূত্রগুলো মনে রাখো, এটা দিয়ে করে ফেললে হবে। ঠিক আছে।